উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভবঘুরে সমরাঙ্গন। লেখিকা তাজরিন ফাতিহা, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 15। শুনুন, নাহওয়ানের মুসলমানি করাবেন কবে? মারওয়ান চিত হয়ে শুয়ে নাহওয়ানের বুকের উপরে নিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং দোলাচ্ছিল। নিশাতের কথায় দুলুনি থামিয়ে বলল, যখন মন চাই করাও, আমাকে জিজ্ঞেস করছো কেন? তো কাকে জিজ্ঞেস করব? আমি পাতে যাকে ইচ্ছে করো। কেন? কারণ মুসলমানি আমি করাবো না। যারা করাতে পারবে তাদেরকে বলো। ইকরামি করবেন না। ছেলের বয়স কত হলো খেয়াল আছে? না। তা খেয়াল থাকবে কেন? সারাক্ষণ বদবুদ্ধি করলে বউ বাচ্চার প্রতি খেয়াল থাকবে না, এটাই স্বাভাবিক। মারওয়ান গম্ভীর স্বরে বলল, মহিলাদের মতো বেশি কথা বলবে না। আই ডোন্ট লাইক বেশি কথা। বয়স কত হয়েছে তাই বলো। 3 বছর হয়ে গিয়েছে। সে কি? আমি তো এই আন্ডার সাইজ থেকে ভেবেছিলাম 2 বছরও হয়নি। আপনি তো ভাববেনই আমাকে মাথা মোটা বলে, অথচ নিচে যে মাথা মোটা প্রোম্যাক্স সেটা বলে না। বিয়ে, বউ, বাচ্চার কত বয়স হলো? এসব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই ভুলে বসে আছে। তোমার বয়স জেনে আমার কি লাভ? আমি কি তোমার সাথে আবার নিকা বসবো নাকি? বয়স জানতে নিকা বসতে হবে কেন? বউয়ের বয়স তো এমনিতেই জানা উচিত। সরি ব্রো, আই এম নট ইন্টারেস্টেড। ব্রো? আচ্ছা, আমার বয়স বাদ দিলাম। বলুন তো, আমাদের বিবাহের বয়স কত হলো? ওটা তো সবার আগে ভুলে যাওয়া উচিত। কখনো শুনেছ কেউ কোনো জবাই দিবস মনে রেখেছে? নিশাত অবাক হয়ে শোধালো, জবাই দিবস মানে? জবাই দিবস মানে বোঝো না? ইটস মিন কতল হওয়া, খাত করে গলা কেটে দেওয়া। কতক্ষণ তপ্রিয়ে সোজা উপরে। নিশাত কটমটিয়ে বলল, আমি বললাম কি আর আপনি বলেন কি? আমি আরও ডিটেলসে বললাম, তাও বোঝনি? তার মানে আপনি আমাদের বিবাহের দিনকে জবাই দিবস মনে করছেন? মিন করছি আবার কি? পানির মতো ফকফকা পরিষ্কার সত্য কথা বলছি। নো ডাউট আই এম নট আউট। নিশাত রাগে চুপ হয়ে গেল। অভদ্র লোকটা আবার ছন্দ মিলাচ্ছে। মারওয়ান নিশাতের চোখে সরিয়ে নাওয়ানের দিকে চোখ চেয়ে বলল, এই আন্টাপান্টা খাতনা করবি? নাওয়ান ফিচ করে হেসে মাথা নাড়িয়ে বলল, খাতনা করবে, বেঁচে বেঁচে করবে। মারওয়ান মুখ মুচড়ে বলল, হ্যাঁ বেশি বেশি করবে। একবারে করে দেখো বাছা, বুঝবে কত কাচিতে কত ছাঁচ। নাওয়ান গোলগাল চোখে চেয়ে বলল, চেঁচা কি? ছাঁচা বুঝিস না? আঘাত। আঘাত? ধরো, খালি প্রশ্ন করে, ওটা বাদ। বুঝবে কত ধানে কত চাল। নাওহান ফিক করে হেসে বলল, চাল থেকে ভাতও হয়। হ্যাঁ, ওই চালে ভাত, চর্দা, ফিন্নি, পায়েস, বিরিয়ানি, পোলাও সব হবে। মুচে মজা হবে। মারওয়ান হাই তুলে বলল, অনেক। নাওহান ফোকলা দাঁত বের করে হেসে হেসে বলল, খাতনা বেশি বেশি মজা হবে। মারওয়ান শুয়ে থেকে জবাব দিল, লাফাস না বেশি, করলে পর চেঁচাইয়া থাকবি আর ভ্যাবা করবি। নাহুয়ান তাকিয়ে রইল বাবার দিকে। নিশাত বলল, আপনি ছেলেকে এসব কি বলছেন? বাস্তবতা বলছি। আপনাকে বলতে বলেছে কেউ? আমি পড়েছি। তুমি নাক খোলাচ্ছ কেন? ছেলেদের কষ্ট তোমরা বুঝবে না, খালি তো পারো চিল্লাইতে। আচ্ছা, ছেলেদের খুব কষ্ট। বাচ্চা কখনো পেটে নিয়েছেন? কত কষ্ট কাকে বলে জানেন? শুরু হয়ে গিয়েছে। নিশাত পুরো কুচকে বলল, কি? ফিলোসফি। হ্যাঁ, আপনারটা বাস্তবতা আর আমারটা ফিলোসফি। ব্যাটা মানুষ নিজেরটুকুই খুব ভালো বোঝে। মারওয়ান বিরক্তি হয়ে বলল, একবার বলেছি না মহিলা মানুষের বেশি কথা বললে না? না হতেই চিল্লাবা না। ফিলোসফি অর্থ জানো? এটার অর্থ দর্শন। ইটস মিনস যুক্তিভিত্তিক অনুসন্ধান করা, জীবন নিয়ে যত চিন্তাভাবনা করা। তোমার কথাটা জীবনভিত্তিক, এই জন্যই ফিলোসফি বলেছি। বুঝেছ মূর্খ নারী? নিশাত আগে কথা বলতে ভুলে গেল। মারওয়ানের দিকে শক্ত চোখে চেয়ে বলল, হ্যাঁ, এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী পুরুষ আপনি। আপনার সাথে তর্ক করা আমার মোটেও উচিত হয়নি। বোঝার জন্য ধন্যবাদ। আপনি কি কোনোদিন ভালো হবেন না? না। খুব খারাপই কাজ করা থেকে ভালো হয়। ভালোরা কখনো ভালো হয় না। আমি অলরেডি ভালো। আর কত ভালো হব? নিশাত একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে অহেতুক তর্ক করতে চাচ্ছি না। মুসলমানি কবে করাবেন তাই বলুন। মারওয়ান হঠাৎ সিরিয়াস হয়ে বলল, আজকেই করে ফেলি। আমাকে চুরি, কেচি, ব্লেড সব এনে দাও। আল্লাহু আকবার বলে ক্যাচ করে একটা পোচ মেরে দেই। নিশাত আটকে উঠে বলল, সে কি, আজকেই কেন? আর আপনাকে দিয়ে আমার কোনো ভরসা নেই। আমার মাসুম ছানাটাকে কষ্ট দেবেন উল্টো। কষ্ট না, উল্টো আরাম দেব। বুঝতেই পারবে না কি থেকে কি ঘটেছে। এক বোঝে গুরুত্বপূর্ণ জিনিস কাতল, কেচ্ছে খতম। নিশাত হতাশ হয়ে বলল, এই লোকের সাথে এতক্ষণে ব্যাগার এতগুলো কথা বললাম, পুরাই সময় নষ্ট। উর্মি ভূঁইয়া অনেকদিন পর বাগানে হাঁটতে এসেছেন। তার নিচের হাতের লাগোয়া কাজগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছেন। সে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে তার জীবনের কথা ভেবে চলছেন। আচ্ছা, সে সুস্থ স্বাভাবিক হলে খুব বেশি ক্ষতি হতো? এত রোগ আক্রান্ত হলো কেন? উর্মি ভূঁইয়া বুঝতে পারে অনেক কিছু সে ভুলেও যায়, মনে রাখতে পারে না। কেমন যেন জটিল একটা পর্যায়ে সে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকারে কোনো আলোর উৎস নেই। তাকে কেউ পছন্দ করে না, এটা সে বোঝে।
সকলে তাকে করুণা করে। তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিয়তি, তুমি পাষাণ বড়। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ বলো? বিধাতা আমায় করেছে শ্রান্ত, নিজেকে হারিয়ে হয়েছি বিভ্রান্ত। তাজরিন ফাতিহা। পিছন থেকে কেউ ডাকলো, আম্মু। ওমে বইয়ার ভাবনা ছেদ করলো। পেছন ফিরে দেখলো মানহা দুইটা কাচের বয়ামে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি একটু অবাক হলেন। ইনাবা সেই দিন ফোন দিয়ে বলেছিল অসুস্থ অবস্থায় মানহার সাথে নাকি জঘন্য ব্যবহার সে করেছে, অথচ এসবের কিছুই তার মনে নেই। এই মেয়েটাকে সে মারাত্মক পছন্দ করে। তার শাশুড়ি তাকে অপছন্দ করত, বিধায় এই মেয়েটাকে নিজের মেয়ের মতো আগলে রাখতে চেয়েছিল। অথচ সে নাকি খুব বাজে জঘন্য ব্যবহার করেছে মানহার সাথে। ওমে ভুইয়া বিশ্বাস করতে চান না, যাকে সে এত পছন্দ করে তার সাথে খারাপ ব্যবহার সে কেন করবে? একটা কারণ তো থাকতে হবে। মানহা আবারও ডেকে উঠল, আম্মু। ওমে ভুইয়া এগিয়ে এসে বললেন, বলো। উনি আজকে ভাইয়ার বাসায় যাবেন, তাই আমি চাচ্ছিলাম ভাবিকে এক বয়াম আচার দেব। আপনি নাকি সার্ভেন্টদের আমার জন্য আচার তৈরি করতে নির্দেশ দিয়েছিলেন, যেখান থেকে আমি কি এক বয়াম ভাবের জন্য পাঠাতে পারি? ওমে ভুইয়ার মুখ গম্ভীর হলো। মানহা বেশ ভয় পেল। শাশুড়িকে তার কেন যেন এমন খুব ভয় লাগে। প্রথম প্রথম লাগতো না, বেশ আগ্রহী নিয়ে মিশত সে। এখন মনে হয় কিছু বললেই মারবে তাকে। যদিও সবাই বলেছে উমে ভুইয়া আগের মতোই হয়ে গেছেন, তবুও মানহার বেশ ভয় লাগে। কার মুড কখন পরিবর্তন হয়ে যায় বলা মুশকিল। মানহা তো তখনও তার স্বভাব চরিত্র সম্পর্কে অবগত নয়, তাই ভয় লাগাটা অস্বাভাবিক নয়। কথাটা বলে সে ভুল করলো না তো। উমে ভুইয়া গম্ভীর মুখে বললেন, শুধু আচার দেবে? মানহা একটু থতমত খেয়ে বলল, জি জি, প্রয়োজন নেই। এই সময় অনেক আচার খেতে ইচ্ছে করে, তাই তুমিই খাও। মানহা মুখ কালো করে ধীরে বলল, আচ্ছা। উর্মি ভুইয়া আবারও প্রকৃতি দেখায় মনোনিবেশ করলেন। মানহা মন খারাপ করে রুমে ঢুকতেই দেখলে ইহাব আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শার্ট কোনোই পর্যন্ত ভাঁজ করছে, মুখে কি যেন আওড়াচ্ছে। মানহার খুব খারাপ লাগছে। ভাবে কি কত আগ্রহ নিয়ে এই প্রথম কিছু পাঠাতে চাইল, অথচ ইহাব রেডি হতে হতে আয়নায় বার কয়েক মানহাকে দেখে নিল। পারফিউম স্প্রে করে হাতে করে পড়তে পড়তে বলল, কি অবস্থা? আমার সন্তানের মায়ের মন খারাপ কেন? বকেছে কে? মানহা কিছু বলল না, ঘাড় ঘুরিয়ে বলল, কেউ বকেনি। ইহা পরিপাটি হয়ে এগিয়ে এসে মানহার পাশে বসে পড়ল। কে বকেছে? কে বকেছে? আম্মু বকেছে। আম্মুর মুখে বকা ছিল, ছুঁড়ে মেরেছে। উফ, মানহামণির বড্ড লেগেছে। মানহা মুখ ভার করে বলল, আম্মু বকেছে আপনাকে? কে বলল? কেউ না, তবে এই বাড়িতে বর্তমানে আম্মু ছাড়া তো তোমাকে কেউ বকে না, তাই ধারণা করলাম মাত্র। ভুলও হতে পারে, ব্যাপার না। তবে যেই বকুক, বকেছে তো নাকি? ইহাব মানহার পাশে বসতেই পারফিউমের ঘ্রাণে পুরো ঘর সুবাসে ভরে গেল। মানহা নাক কুঁচকে বলল, আপনি আর এসব পারফিউম দেবেন না। কেমন গন্ধ আসছে, মাথা ঘুরাচ্ছে, সরুন। ইহাব নিজের শরীর থেকে বলল, গন্ধ কই? মাত্র শাওয়ার নিয়ে বেরোলাম, আলমারি থেকে নতুন শার্ট পরে বের করে পরলাম। গন্ধ কিসের? এত হিস্ট্রি তো জানতে চাইনি, বললাম তো পারফিউমের গন্ধ। মাথা ধরে যায়, আমার কাছে ভালো লাগে না। আপনি দেবেন না বলেছি, দেবেন না। এত কথার তো কোনো মানেই নেই। আচ্ছা আচ্ছা কুল, বলবো না কথা। মন খারাপ কেন? এমনি। ইহাব মানহার গা ঘেঁষে বলল, আমি চলে যাচ্ছি তাই? জানি না। বুঝেছি, আজকের ভেতরে চলে আসার চেষ্টা করব। ঢাকায় একটা কাজ পড়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। রাগ করো না ইন্টু পিন্টুর মা। মানা করেছি না এসব নামে ডাকতে। ইন্টু পিন্টু কি? আমার দুই মেয়ে। মেয়ে হলে জানবেন কিভাবে? আমি সব জানি। কচু মাথা জানেন, দেখবেন উল্টোটা হবে। উল্টাপাল্টা কথা বলবে না, আমার ইন্টু পিন্টুই হবে। আচ্ছা দেখা যাক, হলে তো দেখবই। ইহাবার কথা না বাড়িয়ে বাইরে ঝুঁকে মানহার পেটে লম্বা একটা চুমু খেলো। বলল, বাই বাই ইন্টু পিন্টু, বাবা দ্রুত আসবো। মায়ের মতো আবার মন খারাপ করো না, অভিমানী হইছো না। ঠিক আছে। মানহার ইদানিং খুব কান্না পায়, মনে হয় চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো। ইতিমধ্যে চোখের ছলছল করে শুরু করেছে। ইহাব কতক্ষণ মানহার ওদরে হাত বুলিয়ে একা একাই বকবক করলো। তারপর উঠে বসে মানহার দিকে চাইতেই দেখলো ছলছল চোখে মেয়েটা তার দিকে চেয়ে আছে। সে মাথাটা বুকে চেপে অনেকক্ষণ আদর করে কপালে চুমু খেয়ে বলল, কাঁদছো কেন? আদর করে দিয়েছি না, কান্না বন্ধ করো। মানহার কান্না থেমে গেল। ইহাব কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিল। ব্যাগে এক সেট পোশাক আর কিছু দরকারি কাগজপত্র আছে। সে আগে আগে বের হয়ে যেতে দিল। মানহা ডাকলো, শুনুন। ইহাব পিছু ফিরে চাইতেই মানহা ভাঙা গলায় বলল, দ্রুত আসবেন, আমার একলা ঘুমাতে ভয় লাগে। ইহাব মুচকি হেসে মাথা নাড়ল। ঘুরে চলে যেতে নিলে মানহা আবারও বলল, একা একা আমার ভালো লাগে না। ইহাব থেমে গিয়ে ভ্রু নাচিয়ে বলল, একা একা নাকি আমাকে ছাড়া ভালো লাগে না? মানহার কি হলো এই সামান্য কথায় তার বুক ভেঙে কান্না চলে আসলো। ফুপাতে ফুপাতে বলল, আপনাকে ছাড়া ভালো লাগে না। ইহাব এগিয়ে এসে মানহাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমি চিরদিনের জন্য যাচ্ছি নাকি? মানহা ইহাবের বুকে মুখ লুকিয়ে শার্ট আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, জানি না, কিছু জানি না।
মানহা ইহাবকে এগিয়ে দিতে মেইন দরজা পর্যন্ত আসলো। ইহাব বউকে জড়িয়ে ধরেই সিঁড়ি থেকে নেমেছে। বাবা মার কাছে আগেই বলেছে, তারাও নিচে। ইমতিয়াজ ভুইয়া, উর্মি ভুইয়া দুজন হলরুমে বসা। ছেলে এখনই রওনা হবে শুনে এগিয়ে এলেন তারা। ইহাব মানহাকে ছেড়ে দিল। নিজস্ব গাড়িতেই ঢাকা যাবে আজ। মানহা চোখ মুখ গরম করে থমথমে চেহারায় ইহাবের দিকে চেয়ে রইল। গাড়ি ভর্তি বিভিন্ন জিনিস দেখতে খানিক অবাক হলো সে। ইহাবও বেশ অবাক হয়েছে। মানহা সেসব নিয়ে ভাবল না, বলল, আমি তাহলে উপরে চাই, পৌঁছে কল দিয়ে। ইহাব সম্মতি জানালো। মানহা বলেই চলে যেতে নিলে উর্মি ভুইয়া একটু কথায় পাজোড়া থমকে গেল। তোমার ভাবির জন্য আচারের সাথে পিঠা, খেতে সবজি সব দিয়ে দিয়েছি, মনে করে সব দিও কিন্তু। ইহাব একটু অবাক হয়ে বলল, ভাবিকে? মানহার ভাবি তোমার কি হয়? তোমার বন্ধুর বউ তোমার কি হয়? ইহাব বোকার মতো বলল, ভাবি? তাহলে বোকার মতো প্রশ্ন করছো কেন ভাবিকে? ইহাব থতমতো খেলো। মাকে প্রায় অনেকদিন পর আগের রূপে দেখে তার ভালোই লাগছে। সারা জীবন যেমন এমনই থাকে মনে মনে এই প্রার্থনাই করল। মানহা ছলছল চোখে উর্মি ভুইয়ার দিকে তাকাতেই তিনি বললেন, বোকা কোথাকার, আত্মীয় স্বজনের বাড়িতে কেউ শুধু আচার পাঠায়? মানহা কেঁদে ফেলতেই উর্মি ভুইয়া দুহাত প্রসারিত করে ইশারা করলেন। মানহা দৌড়ে এসে উর্মি ভুইয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আম্মু আপনি অনেক ভালো। এতদিন নিশ্চয় খারাপ বলেছিস? মারওয়ান দরজা খুলে দিতে না দিতেই তার গায়ের উপরে কেউ হামলে পড়ল। ইয়ার, আমি বাবা হব, ইয়ে। মারওয়ান ইহাবকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বিরক্তি নিয়ে বলল, এটা আমার গায়ে পড়ে বলতে হবে কেন? আমি তো পরশু জেনেই এসেছি। আর সেদিন তো তোকে কাছেই পাইনি, এই জন্যই তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এলাম। তুই আমি কাছাকাছি, আলাপ হবে দিবানিশি। মারওয়ান তাকে থামিয়ে দিয়ে বলল, তোর এই রংচং অন্য জায়গায় করতে পারিস। নো নেভার, না, তোর সাথেই করব। মারওয়ান বিরক্তিসূচক শব্দ করল। ইহা পাত্তা না দিয়ে আবারও বলল, ফিলিংস কেমন শালাপ্রো? কিসের জন্য মামা হচ্ছ? সেজন্য। নো ফিলিংস। ইহাব আশ্চর্যিত গলায় বলল, নো ফিলিংস? মারওয়ান গম্ভীর মুখে সম্মতি জানালো। ইহাব কোমরে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, চুমু দিলে ফিলিংস জাগবে, দেবো? মারওয়ান মার্ক সিটকে বলল, তোর চুমুতে বমির ফিলিংস আসবে, ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ করবে। একটা খেয়েই দেখ, খুব টেস্টি। মিথ্যা বলছি না, সত্যি। মারওয়ান কয়েক হাত দূরে গিয়ে বলল, উল্টাপাল্টা কিছু করবি না, তোর চরিত্রের সমস্যা আছে, সবাইকে জমাইতে চাস, এতটা খারাপ লক্ষণ। ইহাব কিছু বলতে নিলে রুম থেকে নাহওয়ান দৌড়ে এলো। পরনে স্যান্ডো গেঞ্জি প্যান্ট। ইহাবকে দেখে ওরে বাবা চুমু পুপা বলে উল্টো করে দৌড় দিতে নিলে ইহাব চট করে নাহওয়ানকে কোলে তুলে কয়েকটা চুমু খেয়ে বলল, কোথায় পালাচ্ছিলেন? নাহওয়ানও ছলছল চোখে বাবার দিকে চেয়ে বলল, বাবা চুমাই, বেশি বেশি চুমাই, কোথাও শান্তি নাই। মারওয়ান বলল, ওকে ছাড় তো, এসব চুমাচুমি অন্য জায়গায় গিয়ে কর, আমার ছাউকে ছাড়। তা বললে তো হবে না। তোকে চুমাতে না পারলে কি হয়েছে, তোর এই রসগোল্লাকে চুমিয়ে চাপটা করে ফেলবো। নাহওয়ান ইহাবের কোল থেকে নামার জন্য লাফাতে লাফাতে লাগলো। শেষ পর্যন্ত না পেরে জোর করে কেঁদে উঠল। মারওয়ান বিরক্তি নিয়ে বলল, কোনো দরকার আছে ছাউটাকে কাঁদানোর? এত যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ছাউটা দৌড় দিতে নিয়েছিল, অথচ যেই লাউ সেই কদু। মানে একটা মানুষ এত জমাইতে পারে কেমনে? বিরক্ত লাগে না? ইহাব কান্নারত নাহওয়ানটাকে চটকে চটকে চুমু দিতে লাগলো। নাহওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে ছলছল চোখে চেয়ে আছে। মারওয়ান রাগান্বিত হয়ে এগিয়ে এসে ইহাবের কোল থেকে নাহওয়ানকে ছিনিয়ে নিল। ইহাব ঠাস করে মারওয়ানের গালেও চুমু বসিয়ে দিল। মারওয়ান গাল মুছে বলল, ওয়াক থুথু। বাবার দেখা দেখি নাহওয়ানও বলল, ওয়াক তুতু। ইহাব দুই পাপ্পাটার কর্মকাণ্ড থেকে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার দশা। মারওয়ান বাথরুমে গিয়ে গাল ধুলো। নাহওয়ানও বাবার পিছু পিছু গিয়ে তার দেখা দেখি গাল ডলে ডলে ধুতে ধুতে বলল, বেশি বেশি চুমাই, ওয়াক তু, ওয়াক তু। মারওয়ান মাফলার মুখে পেঁচিয়ে ইহাবকে নাস্তা এনে দিল। নাহওয়ানের মুখেও ছোট্ট মাফলার পেঁচানো। ইহাবরও কুচকে বলল, তোদের এই অবস্থা কেন? কি অবস্থা? মনে হচ্ছে ঠাটা পড়া শীত পড়েছে, অথচ যে গরম লাগছে আজকে। এই দশা কেন তোদের? মারওয়ান রবোটিক গলায় বলল, সেফটি। কিসের সেফটি? মারওয়ান বেশ বিরক্তি নিয়ে বলল, তোর চুমার। ইহাব হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে পড়ল। এই জন্য এই রসগোল্লাও এমন হালত করবি? হ্যাঁ হ্যাঁ, করিস না তো, নাস্তা খা। ও আমার দেখা দেখি মাফলার পড়েছে, ওকে আমি পড়াইনি, তবে ভালোই করেছে। কখন কোন দিক দিয়ে তোর চুমার অ্যাটাক আসে বলা তো যায় না। ইহাপ্র নাচিয়ে বলল, আচ্ছা গালে না হয় নাই দিলাম, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো খালি আছে। ইহাব আবারও নাহওয়ানের দিকে এগিয়ে আসতে নিলে বাচ্চাটা বাবার গায়ে সেটে বলল, বাবা আবার আছে। মারওয়ান ইহাবকে উদ্দেশ্য করে বলল, কেন রে, তোর ওকে জ্বালাতে হবে? শান্তিমতো নাস্তাটা খা না, জ্বালাস না তো আর। ইহাব মারওয়ানের কথায় থোড়াই কেয়ার করলো না, নাহওয়ানকে গিয়ে এগিয়ে আসতে লাগলো। নাহওয়ান বলল, বাবা চুমু পোবা থামে না, না থামলে আবার থু দিয়ে দে। নাহওয়ান বাবার কথা অনুসরণ করে ও একটু দূর হ, খালি বেশি বেশি চুমাই। ইহাব তা দেখে টবের রসগোল্লা বলে নাহওয়ানকে ধরতে নিলে বাচ্চাটা ফুরুত করে দৌড় লাগিয়েছে। ব্ল্যাক ভাইপারের সামনে আজার এক সাইফার এসি গালে আঙ্গুল ঠেকিয়ে শান্ত চাহনি ফেলে চেয়ে আছে। ভাইপার নিজেও ঠান্ডা দৃষ্টিতে চেয়ে।
কয়েকদিনের জেলের টর্চারে শরীর চেহারা একদম ভেঙে গেছে। মাথায় বিদ্যমান অল্প সাদা চুলগুলো ঝরে পড়েছে মনে হচ্ছে। এমনিতেই চুলের উপস্থিতি নেই বললেই চলে, তবুও যে কয়টা ছিল সেগুলোর উপস্থিতিও এখন অনাহত। ভাইবাড়ি থেকে নজর সরিয়ে তাহমিদের দিকে চাইল। সে বর্তমানে টেবিলে শক্তি দিয়ে চাপ দিয়ে চলেছে। আশেপাশে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সাইফার জোর নিঃশ্বাসে ফেলে বলল, মাঝে মধ্যে খুব অবাক হয়ে জানেন, পৃথিবীতে মানুষ খারাপ হয় হুদাই, এর পেছনে লজিক নেই কেন? আচ্ছা, সে কষ্ট পেয়ে মানুষ ভালো হয় না কেন? তাকে খারাপই হতে হবে কেন? কষ্ট পেয়েছে বিপরীতে, যেন অন্য কেউ তার দ্বারা কষ্ট না পায়, এমন কেন হতে হবে না? মানুষের মাথায় আল্লাহ ব্রেইন দিয়েছে কিন্তু এর কার্যক্রম বোঝার ক্ষমতা সবাইকে দেয়নি। ব্রেইনলেস কাণ্ড কারখানা। এই পর্যায়ে তাহমিদ কথা বলে উঠল, তাহলে তো বলতে হয় আপনিও ব্রেইনলেস। কষ্ট পেয়ে এই হালত হয়েছিল কেন? সব কিছু কিন্তু জানি। আপনারা তো হওয়া উচিত ছিল আদর্শবান স্বামী, পুত্র, ভাই, ব্লা ব্লা ব্লা। সাইফার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, সঠিক বলেছেন। তাহমিদ তাচ্ছিল হেসে বলল, তবে একটা কথা ঠিক বলেছেন, পৃথিবীতে মানুষ আসলে হুদাই খারাপ হয়। ওর খারাপ হইতে মন চাই তাই হয়। পৃথিবীতে সবাই ভালো হইলে খারাপ হইব কে? ভালোর কদর বোঝানোর জন্য হইলেও খারাপ হওয়া লাগে। সাইফার নড়েচড়ে বসে বলল, কথাবার্তায় আঞ্চলিক ভাষার টোন, ব্যাপারটা ইন্টারেস্টিং। আপনি আধ্যাত্মিক টাইপের কেউ। কথাটা ব্যঙ্গাত্মকভাবে বোঝালাম, তবে ওই টাইপের কেউ না। অবশ্য কথা আধ্যাত্মিক টাইপ বলেও কাজকর্মে সাক্ষাৎ শয়তান। নইলে একটা শিশুকে ওভাবে চড় মারতে পারে কেউ? কথাগুলো ভাবলে তোকে আমার কেটে ফেলতে ইচ্ছা করে। শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করেছি, নয়তো তোকে যে কী করতাম সেটাই ভাবি। তাহমিদ হাসল, ফ্যাকাশে হাসিতে কোনো প্রাণ নেই। বলল, এইটুকু চড় থাপ্পড়ে কার কি হয়? মানুষের জাতি এতটাও দুর্বল নয়। কেউ কেউ পৃথিবীতে সোনার চামচ মুখে দিয়ে বড় হয়, আবার কেউ লাথি উষ্টা খেতে খেতে শক্তপোক্ত হয়ে বড় হয়। আচ্ছা, আল্লাহর এই কেমন ইনসাফ? একজন এত আরাম আয়েসে বড় হবে, আরেকজন শুধু কষ্ট পেয়ে দুনিয়াতে থেকে বিদায় নেবে। আল্লাহর ইনসাফের উপরে প্রশ্ন তোলা বোকামি। আমি মনে করি আল্লাহ যা করেন এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে। এমনি এমনি তিনি কিচ্ছু করেন না। হতে পারে পথটা আমাদের জন্য অমসৃণ, কিন্তু ফল অত্যাধিক মধুময়। তাহমিদ হাসল, কোনো উত্তর করল না। জেলে কয়েকদিন তুমুল টর্চার করা হয়েছে, মুখ ঠোঁট থেতলে গিয়েছে। তাহমিদের এসবে বিশেষ ভাবান্তর নেই। সে একমনে টেবিলে হাত মুষ্টবদ্ধ করে বাড়ি মারছে। সাইফার সূক্ষ্ম দৃষ্টিতে চেয়ে বলল, আচ্ছা, আমার কেন যেন মনে হয় আপনি ভাইপারের হয়ে কাজ করেন না। আপনার আলাদা একটা সোর্স আছে। কি সেটা? আপনি নিজেকে যেমন দেখান, আদতে আপনি তেমন নয়। প্রশ্ন হলো, আপনি আসলে কেমন? দুপুরে খাবার খেয়ে দুই বন্ধু বেরিয়েছিল যেন কোথায়। সন্ধ্যায় বাসায় ফিরে মারওয়ান বলল, শোন, কাল ফায়েজের মুসলমানি করাবো, তুই থাকিস। ইয়াব অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি কেন? এতটুকু বাচ্চা ব্যথা পাবে বেশি। ওর মা বলেছিল দ্রুত মুসলমানি করানো ভালো, তাই আমি আর অমত করিনি। চেয়েছিলাম কয়েকদিন পরে করাতে, তবে তুই যেহেতু চলে এসেছিস, আর দেরি না করি, বড় হয়ে গেলে আর করাতে চাইবে না। এখন তো নিজেই করার জন্য লাফালাফি করছে। কি বলিস? দাঁড়া, ডেকে জিজ্ঞেস করব। এখন দেখবি এমন লাফ দিবে, বাই মাস্ট ফেল। ইহাব কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে। মারওয়ান ছেলেকে ডাকতেই বাচ্চাটা দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরল। মারওয়ান বলল, খাতনা করবেই? নাহওয়ান মাথা নাড়াতে নাড়াতে বলল, কপ্প, বেশি বেশি কপ্প। দেখছিস? দেখলাম। ইহাব আশ্চর্য ভঙ্গিতে এখনও কাটছে না, বলল, এতটুকু বাচ্চা খাতনার কি বোঝে? এই জন্যই তো লাভ মারছে। বুঝলে কি আর লাভ দিত? চিক্কর দিয়ে বিছানায় চেকাইয়া থাকতো। যেহেতু করতে চাচ্ছে, করিয়ে ফেল। সুমন্দির ব্যাটার লাফালাফি দাফাদাফি বের হয়ে যাবে। কাউকে খাতনা করিয়ে একদম খাটে শুইয়ে ফেলবো। যথারীতি দুই বন্ধু পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পরদিন নাহওয়ানকে নিয়ে হাসপাতালে চলে এলো। নিশা তো সঙ্গে আছে। নাহওয়ান খুশিতে বারবার হাততালি দিচ্ছে। খুশিটা মূলত সবাই মিলে বাইরে বেরিয়েছে, এজন্যই বেশি। নিশাত উদ্বিগ্ন হয়ে ওয়েটিং রুমে বসে আছে। তাদের এখনও সিরিয়াল আসেনি। বাসা থেকে এক্সট্রা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে এসেছে সে। তার বেশ ভয় করছে, মায়ের মন তাই ছটফটাচ্ছে বেশি। পাশে মারওয়ান বসা। নাহওয়ান ইহাবের সাথে গেছে। ইহাব করে নিয়ে সামনে হাঁটতে গিয়েছে। নিশাতকে অস্থির হতে দেখে মারওয়ান বলল, এমন অস্থির হচ্ছ কেন? তুমি খাতনার জন্য পাগল হচ্ছিলে, এখন অস্থির হয়ে লাভ কি? ওসব আপনি বুঝবেন না, মা হলে বুঝতেন। থাক, আমার বোঝার দরকার নেই। নিয়তি মেনে নিতে শেখো। সামান্য কারণে অস্থির হওয়া খারাপ। এখন খাতনা করতে বেশিক্ষণ লাগেও না। হুদায় টেনশন করার মানে নেই কোনো। নিশা জবাব না দিয়ে একটা লম্বা শ্বাস ফেলে বসে রইল। একটু পর পাশ থেকে উঠে ওয়াশরুমে গেল। নাহওয়ান কোত্থেকে দৌড়ে এসে বলল, বাবা, চুমু পুপা খাতনা করবে। মারওয়ান কপাল কুঞ্চিত করে বলল, ওর হঠাৎ বুড়ো বয়সে খাতনা করতে মন চাইলো কেন? নাহওয়ান খিচপিচ করে হেসে বলল, আমি বলেছি চুমু পুপা, তুমি, আমি, সবাই কাঁপব। বেঁচে বেঁচে খাতনা করব। কি সাংঘাতিক! ইহাব দূর থেকে বলল, একদম তোর মতো। ভাগ্যিস নিশাত ওয়াশরুমে গিয়েছিল, নয়তো ইজ্জত টিজ্জত সব বিক্রি করে দিতে হতো।
ডক্টরের রুমে অর্থাৎ সার্জারি ওয়ার্ডে শুধু পিতাকে ঢোকার পারমিশন দেওয়া হলো। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। নাওহান বাবার গলা জড়িয়ে ধরে আছে। অপরিচিত মানুষ দেখে ভয় পাচ্ছে। ডাক্তার নিজের মাস্ক ঠিক করে সরঞ্জাম গোছাতে লাগলেন। আশেপাশে নার্সটা দাঁড়িয়ে আছে। নাওহানকে প্রেসিজার টেবিলে বসানো হলো। মারওয়ান পাশে দাঁড়ানো। নাওহান বাবার হাত মুঠো করে ধরে আছে। ডাক্তার প্রথমে নাওহানের হার্ট ও ফিজিক্যাল কন্ডিশন চেক আপ করলেন। তারপর ক্লিনিক্যাল স্যানিটাইজ করলো। ডক্টর নাওহানের সাথে ভাব জমানোর চেষ্টা করলেন। আদর করে গলা চিপে দিলেন। বিভিন্ন কথা বলে তাকে সহজ করতে চাইলেন। নাওহান ভয় পাচ্ছে অপরিচিত এত মানুষ দেখে। মারওয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা গাল ডিপে দিচ্ছে। থাক, তোমাকে আদর করেছে। ডাক্তার নাওহানের বাচ্চামি এবং কিউট কিউট কথা শুনে আবারও আদর করলেন। নাওহান বাবাকে আবারও অভিযোগ জানালো, বাবা বেশি বেশি দরে খালি টিপ দেয়। ডাক্তার এসে নাওহানের ফুলে ফুলে গাল ধরে বললেন, এত কিউট কিউট কথা কিভাবে বলো? ওর বয়স কত? মারওয়ান গম্ভীর কণ্ঠে বলল, 3 বছর। ডাক্তার আরও কিছুক্ষণ কথা বলে নাওহানকে টেবিলে শুয়ে পজিশন বেল্ট বেঁধে দিল। তারপর প্যান্ট খুলে নিতেই নাওহান কেঁদে দিয়ে বলল, বাবা মারছে, নাঙ্গা করছে। মারওয়ান বলল, এখন গোসল করাবে। চুপ, কথা বলে না। নাওহান কোনোরকম নড়েচড়ে বলল, নাঙ্গায় চলম চলম, জব ডেকে ফেলেছে। থাক, দেখো, না দেখলে খাতনা করাবে কিভাবে? না, বেশি বেশি ডেকে। ডাক্তার এই পর্যায়ে হেসে বললেন, আচ্ছা আচ্ছা, বেশি বেশি দেখবো না, কম কম দেখবো। নাহনে কান্না বন্ধ করে ঠোঁট ফুলিয়ে ডাক্তারের দিকে চাইল। নাহনে গুরুত্বপূর্ণ অংশে ক্রিম এবং ইঞ্জেকশন পুশ করতেই নাহওয়ান আবার কেঁদে উঠে বলল, বাবা বুটু দিচ্ছে, ব্যথা দিচ্ছে। মারওয়ান ছেলেকে বিভিন্ন কথা বলে এদিক সেদিকে মনোযোগ সরিয়ে দিতে চেষ্টা করলো। নাহওয়ান কিছুক্ষণ শান্ত রইল, কিন্তু যেই না খাতনা করানো হলো অমনি আকাশ পাতাল কাঁপিয়ে বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। মারওয়ান শক্ত হয়ে ছেলেকে ধরে আছে। কয়েক মিনিটের মধ্যে খাতনা শেষ হলেও নাহওয়ানের কান্না আর থামানো গেল না। ডুকরে কেঁদে কেঁদে বলতে লাগলো, মারছে, পিছি পিছি মারছে, বুটু কাটিয়ে দিচ্ছে। ডাক্তার ব্যান্ডেজ পেঁচিয়ে বিভিন্ন ঔষধ ক্রিম প্রেসক্রিপশনে লিখে দিল। 7 দিনের ফুল বেড রেস্টে থাকার নির্দেশ দিলেন। এছাড়া নানা ইনস্ট্রাকশন দিলেন। 2-3 দিন ক্ষততে স্থানে পানি লাগানো যাবে না, প্রস্রাব খুব সাবধানে করাতে হবে, এরকম নানা উপদেশ। মারওয়ান কান্নারত ছেলেকে নিয়ে সব শুনে রুম থেকে বেরোলো। মাকে দেখতে পেতেই নাহওয়ান আবারও একযোগে কাঁদতে লাগলো। ইহাব এখানে নেই, সে নিচে চলে গিয়েছে। নিশাত এগিয়ে এসে ছেলেকে চিৎ করে কোলে নিল। ছেলের নাকে নাক ঘেঁষে বলল, আলহামদুলিল্লাহ, আমার আব্বার মুসলমানই হয়ে গিয়েছে, সুন্নাতে খাতনা হয়ে গিয়েছে। নাহওয়ান গলা ছেড়ে কেটে কেটে বলল, খাতনা করেনি, আমার বুটু কেটে দিয়েছে, ব্যথা দিয়েছে। মারওয়ান মুখ কুচকে বলল, এখন কাঁদিস কেন? খাতনার জন্য না পাগল হয়ে যাচ্ছিলিস? নাহওয়ান কারো কথায় পাত্তা না দিয়ে গুনগুন করে কাঁদতে কাঁদতে এক মনে বলে যেতে লাগলো, খাতনা হয়নি, বুটু কেটে দিয়েছে, সবাই বোঝা। ইহাব এসে নাহওয়ানের কান্নাকাটি দেখে বলল, কি অবস্থা? নাহওয়ান ইহাবকে দেখতে পেয়ে জোরে কেঁদে উঠে হাত বাড়িয়ে দিল। ইহাব অবাক হয়ে বলল, কি হলো, কাছেন কেন? আমাকে চিপ দিচ্ছে, মুটু কাটি দিচ্ছে, বেশি বেশি মারছে, ব্যথা দিচ্ছে, খাতনা হয়নি। ইহাব খুব সাবধানে কোলে নিয়ে হাসতে হাসতে বলল, এটাকে খাতনা বলে, সমন্দির বেটা, আর কত খাতনা করবেন? এখনো খাতনা করার শখ মেটেনি? না, এটা খাতনা না। আচ্ছা, তাহলে খাতনা কি? নাফওয়ান নাফাতে ফুপাতে বলল, খাতনা মানে খেলা করা, মোজা মোজা খাওয়া। ইহাব হাসতে হাসতে বলল, কে বলেছে? আমি জানি, কোচও জানেন, এটাকেই খাতনা বলে। আর করবেন খাতনা? নাহওয়ান গোল গোল চোখে তাকিয়ে রইল ইহাবের দিকে। চোখ ভর্তি পানি টইটম্বর করছে। এখনই গড়িয়ে পড়বে ভাব। ইহাব আবারও চোখ দিয়ে ইচার করতে নাহওয়ান জোরে কেঁদে উঠে বলল, না, আমি কান্না করবো না, কোনোদিন করবো না। বাসায় আসতেই নাহওয়ান শুধু একটা কথাই বলেছে, বাবা চুমু বুপা ডুকা দিচ্ছে, তারা কাটনা করেনি। মারওয়ান ও ইহাব নাহওয়ানের সামনে পড়েছে না। কি সাংঘাতিক কথা বলেছে। মারওয়ান ছেলেকে নিশাতের কাছে দিয়ে অন্য রুমে গাপটি কেড়েছে। নিশাত ছেলেকে এসব কথা বলতে দেখে জোরে ধমক দিয়েছে। মায়ের ধমকে বাচ্চাটা আবারও কেঁদে কুটে শান্ত হয়ে চিত হয়ে আছে, হাত পা ছড়িয়ে শুয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে জীবনযুদ্ধে পরাজয় বরণ করা বিধ্বস্ত ছোট্ট একটা যুদ্ধ। সময় পড়িয়ে বেশ কিছুদিন। নাহওয়ান এখন পুরোপুরি সুস্থ, আবার আগের মতো লাফালাফি ঝাপাঝাপি করতে পেরে বেশ আনন্দিত। দৈনন্দিন জীবনে নিয়ম করে চলেছে। রোজকার নিয়ম অনুযায়ী মারওয়ান রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই নাহওয়ান এসে হাজির। বাবা ব্যথা, বেশি ব্যথা। নাহওয়ান পাছা দেখিয়ে বলল। মারওয়ান চিন্তিত হয়ে বলল, ব্যথা কেন? মা বলেছে পুটা উঠেছে। মারওয়ান চোখ কপালে তুলে বলল, সে কি, দেখি তো। বলেছিলে প্যান্ট খুলে দেখলো পাচায় ফোড়া উঠে লাল হয়ে আছে। সে মনোযোগী দিয়ে পর্যবেক্ষণ করতে করতে বলল, ব্যাপারটা ইন্টারেস্টিং। নিশাত এগিয়ে এসে পুরো কুঞ্চিত করে বলল, এখানের ইন্টারেস্টিং এর কি দেখলেন? তুমি বুঝবে না, আমি বুঝেছি বলে ইন্টারেস্টিং বলেছি। তা আপনি কি বুঝেছেন শুনি? বুঝলাম পটলের পাচায় বিচি উঠেছে,
এটাকে বলে পটল দানা, অর্থাৎ পটল পিপলস। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক নাম ট্রাইকোসানসিস ডাইওয়াকা। ওটাকে মনে রাখবেন কিভাবে জানো? কিভাবে? ট্রাই করিস না, সিনথি ডাইপার ও ওয়াক, আল্লাহ, এভাবে আমরা মনে রাখতাম। কি অদ্ভুত! পড়া থেকে সোজা ডাইপারে চলে গেলেন। ডাইপারে কোথাও চলে গিয়েছি। তোমাকে বৈজ্ঞানিক নামে সহজ উপায় বলে দিচ্ছি। আপনার কাছে তো আমি এসব জানতে চাইনি, তোমার কাছেও তো আমি এসব বলতে চাইনি। তারা তারা কথা বলবেন না। তারা তারা কথা কি? তুমি তো এসেছো আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার শোনার জন্য, আসনি? তখন কি বুঝেছি আপনার ইন্টারেস্টিং ব্যাপার এসব ডাইভার ফাইভার হবে? মোটেও এসব ডাইভার ফাইভার না। পটলের বীজের বৈজ্ঞানিক নাম ট্রাইকোসান্থিস ডায়োকার। সহজীকরণ, ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমার মাথায় এসব ঢুকবে না। তুমি এখান থেকে যাও, আমাকে পটলের দানার গবেষণা করতে দাও। আপনার উপরে আমার এত রাগ লাগছে, মাঝের মধ্যে মনে হয় কি মনে হয়? নিশাত রেগে ছেলেকে কোলে নিতে নিতে বলল, মনে হয় আপনার মহামূল্য ব্রেনটা খুলে বিজ্ঞানীদের দিয়ে আসি, তারা গবেষণা করে দেখুক আল্লাহ এই ব্রেনের মধ্যে কি দিয়েছে। কোনো অদ্ভুত জিনিস দিয়ে এই ব্রেনে করা। একটা স্বাভাবিক মানুষ এমন হতে পারে যে জগৎ সংসারের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে থোড়াই কেয়ার করে না, কিন্তু অপ্রয়োজনীয় পটলের বিচি নিয়ে তার সাংঘাতিক চিন্তা। গবেষণায় নেমেছে, পারলে একটা পটলের বংশ বানিয়ে ফেলুন। বারোয়ার নিশাতের কোলে ইশারা করে বলল, বানিয়েছি তো, ওই যে তোমার কোলে আমার পটলের ছাউ। আর পটলের পিছে মোটেও অপ্রয়োজনীয় নয় আমার ছাউয়ের কষ্টদায়ক ফোড়া। একে নিয়ে তো গবেষণা করতেই হবে, জাস্ট উপড়ে ফেলতে হবে। যা ইচ্ছে করুন, এতক্ষণ ধরে তাল গাছের সাথে কথা বলেছি, অসহ্য বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মারোয়ার নিশাতের যাওয়ার পানে তাকিয়ে বলল, কি আশ্চর্য, এমন রেখে গেল কেন? একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলেছিলাম। আগে মাথামোটা মেয়ে ছেলে এসব বুঝবে না, এটাই স্বাভাবিক। মানহার প্রেগনেন্সি মাত্র 2 মাস চলছে প্রায়। উর্মি ভুইয়া তার যত্নের কমতি রাখছে না। মাহবুব আলম মেয়েকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ইহাব রাজি হয়নি। সে যে কয়েকদিন গ্রামে থাকবে, নিজেই দেখভাল করবে। এখন পুরোদমে কাজের প্রেশার বেড়ে যাবে, তখন মানহাকে নিয়ে আসবে। এখন স্ত্রীর আপাতত যত্নে কোনো ত্রুটি রাখা যাবে না। মানহা বিছানায় হেলান দিয়ে ফল খাচ্ছিল আর ফ্লাপের সঙ্গে কথা বলছে। বেশি লাফালাফি করিস না, তোরা হলি আমার অভদ্র বাচ্চা। একটা কথাও শুনিস না, আরেকটা আসছে। মাকে শান্তি দেবে নাকি তোদের মতো বদমাইশি হবে কে জানে। ফ্লাফি 4টা ছানা পুরো ঘর বাতিয়ে রাখে, 5টা হয়েছিল। একটা নাহুয়ানকে দিয়েছে আর বাকিগুলো নিজের সাথে রেখেছে। পেলেপুষে বড় করেছে। এরা থাকতে তবুও শান্তি, 4-5টা মাতিয়ে রাখে। নয়তো পুরো বাড়িতে কথা বলার মতো মানুষ নেই, দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মানহার কথা বলার মাঝে ইহা রুমে ঢুকলো। মানহাকে বিড়ালের সাথে কথা বলতে দেখে এগিয়ে এসে বলল, কি করছো? ফল খাই। ডাক্তারের প্রেসক্রাইব ফলো করে সব কিছু খাবে, নিয়ম করে হাঁটাচলা করবে। তুমি অলস হয়ে গিয়েছো, সারাদিন ঘুমিয়ে থাকো। আমি আবার কি করব? আমার খালি ঘুম পাই। ঘুমাবে, তবে লিমিট উঠে চাই। লিমিট ক্রস করলেই ক্ষতি। কোনো কিছু লিমিট ক্রস ভালো না। আচ্ছা আচ্ছা, আর জ্ঞান দিতে হবে না। এই কয়েকদিনে এত জ্ঞান পেয়েছি যে এখন পেট ফুলে গিয়েছে। আজ্ঞে। ইহাব ঠোঁট চেপে হেসে বলল, পেট পেট জ্ঞানে ফুলেছে নাকি ভালোবাসার ফুলেছে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে। মানহা মুখ লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ইহাব আবারও বলল, সবাই কিন্তু জানি। মানহা মুখ ঘুরিয়ে রেখে বলল, ভালো জানো। ইহাবার কথা না বাড়িয়ে মুখ ধুয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে মানহার পাশে বসতেই মানহা ইহাবের মুখে একটা একটা করে আঙ্গুর, কমলা, আপেল, পেয়ারা তুলে দিল। ইহাব খেয়ে বলল, আমাকে খাওয়াচ্ছ কেন? তুমি আর আমার ইন্টু পিন্টু খাও, ওরা খেয়েছে। আরও খাওয়াও। তুমি তো খাও কবুতরের মতো। কবুতরে তোমার চেয়েও বেশি খাই। যা খাও এতে আবার খাবারই হয় না, বাচ্চার তো দূরের কথা। মানহা রাগ দেখিয়ে বলল, বেশি জানেন, আমি পেট ভরেই খাই। ঘোড়ার ডিম খাও। আমার কাছে শুনেছি না, তোমাকে খাবার দিলে তুমি নোখরামি করো, খেতে চাও না। আদর করেছি, ভালো লাগে না, মায়ের খেতে ইচ্ছে করে। মানহা মুখ ফুলিয়ে বলল, আমার পেটে যতটুকু জায়গা ততটুকুই তো খাবো। তাছাড়া এই সময়ে কোনো খাবারই ভালো লাগে না, বমি বমি লাগে। ইহাব কাঠিন্য স্বরে বলল, লাগুক, দরকার হলে খেয়ে বমি করবে, বমি করে আবার খাবে, তাও তো পেটে কিছু থাকবে। কিছুই যদি না খাও, বাচ্চা সুস্থ ও হেলদি হবে না। না তো মানহা, তুমি একটা কথাও কেন শোনো না বলো তো? মানহা মুখ কালো করে বলল, আচ্ছা খাবো। ইহাব আবারও বলল, এখন তো বাচ্চার দোহাই দিয়ে বলো, বমি আসে, হ্যান ত্যান নানা উঁচুথাত। তুমি যে সুস্থ থাকতে কতটুকু খেতে তা তো দেখেইছি। তুমি আজকের চোরা না, ঠান্ডা মাথার চোরা, খাদ্য না খাওয়ার চোরা। আমি চোর নই, আমি ওই চোর বলিনি। খাবার খাওয়া, ফাঁকি দেওয়া, এটাই বুঝিয়েছি। মানহার মন খারাপ হয়ে বুঝতে পেরে ইহাব ঠান্ডা করে বলল, আচার খাবে? মানহা জবাব দিল না। ইহাব টেবিল থেকে আচার এনে বলল, একটা বিরাট বাচ্চা গোসা করেছে, তাকে আমার বাচ্চার মা বলতে শরম করে। আচার খেতে চাইলে খেতে পারে, আমি চোখ বন্ধ করে রাখবো। মানহা তবুও কিছু বলল না। ইহাব আচারের বয়াম রেখে চলে যেতে মানহা হাত ঢুকিয়ে আচার খেতে লাগলো। ইহাব পর্দার ভিতর থেকে মাথা বের করে বলল, দেখে ফেলেছি। মানহার রেগে পা তাপিয়ে খেতে দিল। ইহাব দৌড়ে এসে মানহার মাথাটা বুকে চেপে বলল,
আরে বোকা, কাঁদছো কেন? মানহা ফুপিয়ে বলল, আপনি দেখেছেন কেন? ইহাব হাসতে হাসতে বলল, আচ্ছা আমি চলে যাচ্ছি। বলে উঠে চলে যেতে নিলে মানহা ইহাবের শার্ট মুঠোতে চেপে ধরে বলল, ওই চেয়ারম্যানের পোলা। ইহাব ভ্রু নাচিয়ে বলল, কি? আমারে বাকস খেলা আর বকবো না। মানহার ঠোঁট উল্টে বলল, তাহলে কি করবেন? আদর। ইহাব এগিয়ে এসে মানহার নাকে নাক ঘেঁষে বলল, ওই চেয়ারম্যানের পুত্রবধূ, আপনাকে খাওয়াবো মধু, করিলে বেচাই আদর, আপনি হবেন বাদর। মানহা ঠোঁট ফুলিয়ে চাইতে ইহাব আরও বলতে শুরু করলো, মাঝে মধ্যে করবো শাসন, ঠোঁট ফুলিয়ে হবেন কাতর, যেই আমি রাখবো গলা চড়িয়ে ধরবো। মানহা হেসে ইহাবের গলা চড়িয়ে ধরল। সময় পেরিয়ে যায় স্রোতের গতিতে। মানহার প্রেগনেন্সি প্রায় 8 মাস। হাত পা ফুলে গিয়েছে। গর্ভবতী মায়ের আদর্শ উদাহরণ মানহা আফরিন। আলট্রাসোনোগ্রাফিতে করে জানা গিয়েছে ছেলে বাচ্চা হবে। উর্মি ভূঁইয়া আগে থেকেই ছেলে বাচ্চার সংবাদ দিয়েছিলেন, কারণ ভূঁইয়া পরিবারের প্রথম বাচ্চা সবসময় ছেলেই হয়। এ নিয়ে ইহাবের সামান্য মন খারাপ। সে চেয়েছিল মেয়ে, অথচ হবে ছেলে। আসলে কারো চাওয়াই তো কিছু যায় আসে না, এখানে মহান আল্লাহ তাআলার ইচ্ছাটাই মুখ্য। মানহা অবশ্য এসব নিয়ে মোটেও চিন্তিত নয়। ছেলে মেয়ে যাই হোক আল্লাহর দান, অন্তত আদর্শ হিসেবে সন্তান যেন বেড়ে ওঠাতে পারে এই দোয়াই প্রতিনিয়ত করে সে। কোরআন তেলাওয়াত, নামাজ কোনো কিছুই বাদ দেয়নি প্রেগনেন্সির সময়ে। ইহাব যথেষ্ট খেয়াল রাখে তার। আজকে তাকে বাবার বাড়িতে রেখে আসবে, কারণ ইহাবে ঢাকায় যেতে হবে, যাওয়াটা জরুরি। কোন মিশন আছে নাকি? মানহা কোরআন তেলাওয়াত করছিল মনোযোগ দিয়ে, এর মধ্যেই ইহাব এলো। ইদানিং নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াতে মোটামুটি করার চেষ্টা করছে। মানহাকে কোরআন তেলাওয়াত করতে দেখে নিজেও এসে পাশে বসলো। মানহা তেলাওয়াত শেষ করে ইহাবের দিকে ফিরে মুচকি হাসলো। ইহাবও হেসে বলল, কিছু লাগবে? মানহা ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, লাগবে। কি? মানহা উঁচু পেটটা একটু হেলিয়ে দিতে চাইলে ইহাব সাহায্য করলো। মানহা ইহাবের হাত ধরে বলল, আমাকে একটা সূরা তেলাওয়াত করে শোনান। ইহাব আমতামতা করে বলল, আসলে এখন অজু নেই। নামাজ তেলাওয়াতের জন্য কথা বললেই একটা অজুহাত দাঁড় করানো লাগবেই। আপনি জানেন একজন সন্তান ভালো নাকি খারাপ হবে তা ডিপেন্ড করে মা বাবার আমলের উপরে। তুমি তো করছোই, শুধু মায়ের আমলেই হবে? বাবার আমলের প্রয়োজন নেই? সন্তান কি আমার একার, আপনার নয়? আমি তো তা বলিনি। আমি এখন যথেষ্ট চেষ্টা করি নামাজ ও কোরআন পড়ার। চেষ্টা করে ক্লান্ত হবেন না। আপনি একজন দিনদার মানুষ হওয়ার চেষ্টা করবেন। সন্তান হচ্ছে দেখে সব করবেন, তারপর ছেড়ে দেবেন। এই মেন্টালিটি পরিত্যাগ করুন। মনে রাখবেন, দিন শেষে সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। আমি চাই আমার স্বামী, সন্তান আর পরিবারের সকলকে নিয়ে একসাথে জান্নাতেই অমীয় সুধা পান করতে। তাই গরিমসির চিন্তা বাদ দিন। আল্লাহ আমাদের সকলকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আর আমরা কি করছি? প্রশ্নটা এখনও নিজেকে করছেন? ইহা ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল, আমার তেলাওয়াত সত্য নয়। তেলাওয়াত সত্য না হলে তুমি তো বলেছ গুনাহ হয়। এখন না হয় তুমি পড়ো। শুদ্ধ নয়, শুদ্ধ করবেন। শুদ্ধ নয় বলে যে থেমে থাকা যাবে না। আসুন আপনাকে শিখিয়ে দিই। ইহাবকে 1 ঘন্টা কোরআনের বিভিন্ন ছবক দিল মানহাব। ইহাব মনোযোগ দিয়ে সব শুনল, উচ্চারণের চেষ্টা করলো। কিছুটা আয়ত্তে এসেছে তার। মানহা প্রায়ই তাকে শুদ্ধভাবে কোরআন পড়ানোর চেষ্টা করে। মানহা ইদানিং প্রচণ্ড ভয় করেছে। মনে হয় পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। সে বোধহয় বেশি দিন বাঁচবে না। তাই নিজেকে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করে। ভাবি প্রায় তার খোঁজখবর নেয়। একসময় বেশি বেশি ইবাদত করে বলেছে, আল্লাহর কাছে সন্তান সুস্থভাবে যেন ভূমিষ্ঠ হয়, এই জন্যই দোয়া করতে বলেছেন। বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। ভাবির কাছে এজন্য সে চিরকৃতজ্ঞ থাকবে। উর্মি ভূঁইয়া মা সব জামাকাপড় ওষুধ গুছিয়ে দিচ্ছেন। মানহা ছলছল চোখে সব দেখছে। এই মানুষটা তাকে এত আদর আহ্লাদে রেখেছে যে তাকে ছেড়ে যেতে মানহার মোটেও ইচ্ছে করে না। উর্মি ভূঁইয়া ওষুধ ধোকাতে ধোকাতে বললেন, সময় করে ওষুধ খাবে, ফেলে রেখো না যেন। মায়ের কাছে যাচ্ছ এখন, তো আর সমস্যা হবে না, আদর যত্নের ত্রুটিও হবে না। মানহা পেটে হাত রেখে ধীরে ধীরে এসে উর্মি ভূঁইয়াকে পেছন থেকে হালকা জড়িয়ে ধরে বলল, আমু তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? উর্মি ভূঁইয়ার নিজেরও খারাপ লাগছে। মানহার যত্নে অতি কম করেনি সে, কিন্তু উপায় নেই কোনো। ইহাব থাকবে না। উর্মি ভূঁইয়া সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, ইমতিয়াজ ভূঁইয়া থাকেন বাহিরে ব্যস্ত। এত বড় বাড়িতে মানহার ভয় লাগতে পারে। তাই ইহাবই ডিসিশন নিয়েছে যে মানহার বাচ্চা তার বাবার বাড়িতেই হবে। তাছাড়া প্রথম বাচ্চা নাকি বাবার বাড়িতে হওয়াই ভালো। অনেকগুলো আচারের বয়াম, রাতে টুকটাক খাওয়ার বিভিন্ন জিনিস সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। সেখানে গিয়ে মায়ের আদরে যেন হাঁটাহাঁটি করতে ভুলে না যায়, তাও বলে দিল। খুব সাবধানে কয়েকটা দিন পার করার পর নির্দেশ দিলেন। মানহার কান্না চোখে সেই উপদেশ শুনল। এক মায়ের থেকে আরেক মায়ের কাছে যাত্রা করবে সে। গাড়ি মাহবুব আলমের বাড়ির সামনে থামতেই ইহাব হর্ন বাজালো। মানহা এতক্ষণে শক্ত থাকলেও এখন কেন যেন অসুস্থ অনুভব করছে। সে ইহাবের হাত খামচে ধরে বলল, এই শুনুন, আপনি যেখানেই যাবেন আমাকে নিয়ে যাবেন। আমার আপনাকে ছাড়া একটুও ভালো লাগে না। ইহাব কিছু বলতে গেলেই গেটটা খুলে মাহবুব আলম আর মাহাদি বেরিয়ে এলো। ইহাব গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো। তারপর মানহার পাশে দরজা খুলে তাকে ধীরে ধীরে বের করলো। মাহবুব আলম এসে মিহিকে ধরতে চাইলে মানহা বলল, বাবা উনি নাকি চলে যাবেন, আমাকে ভেতরে দিয়ে আসুন।
মাহবুব আলম সম্মতি জানালেন। ইহাব মানহাকে ধরে মানহার রুমে আসলো, বোরকা খুলে দিল। মাহাদি সব জিনিসপত্র বের করে বাড়িতে নিয়ে এসেছে। তারপর শরবত এনে ইহাব আর মানহাকে দিল। মানহা একটু খেলো আর বাকিটুকু ইহাবের খেতে দিল। মাহাদি গ্লাস নিয়ে বেরিয়ে যেতেই মানহা ইহাবের হাত খামচে ধরে বলল, আপনি থাকুন না। ইহাব মানহার গাল দুটো হাতের আঁচলায় নিয়ে বলল, আমার কাজ না থাকলে অবশ্যই থাকতাম। কাজটা ইম্পর্ট্যান্ট মানহা, তুমি চিন্তা করো না, কাজ শেষে দ্রুত ফিরে আসবো। মানহা পোপাতে পোপাতে বলল, একটা কথা বলি। বলো। আপনি কি কাজ করেন আমাকে বলা যাবে? প্রশ্নটা আমার কাছে কঠিন। কাজ শেষ করে ফিরে এসে তোমাকে বলবো। এখন এসব নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। রিল্যাক্স মোডে থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাজ শেষে কতদিন লাগবে সঠিক জানি না, 7 দিন, 1 মাস, এমনকি 3 মাসও লাগতে পারে। ডোন্ট ওয়ারি, শীঘ্রই এসে যাব বলে মানহার ললাটে চুমু এঁকে দিল। মানহা ইহাবের হাত দুটো ধরে বলল, ওখানে কি আবার নামাজ কোরআন পড়ার কথা বলে যাবেন না তো? বাবু কিন্তু বারবার প্রতীক্ষায় থাকবে। আর বাবুর মা? মানহা অভিমানে মুখ ঘুরিয়ে বলল, সে তো বাবুর বাবাকে যেতে দিতেই নারাজ। ইহাব মানহার মাথাটা মুখে চেপে ধরল, বলল, বাবুর বাবাও বাবুর মাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু সে নিরুপায়। মানহা ভালো করে ইহাবের শার্টের কলার থেকে ঘ্রাণ নিল। পারফিউমের ঘ্রাণ নয়, কেমন যেন নিষাক্ত একটা ঘ্রাণ পাচ্ছে সে। শার্টের কলার সরিয়ে গলায় নাক টেকাতে সে মাদকতাপূর্ণ ঘ্রাণটা আবারও নাসিকারন্ধ্রে বাড়ি খেল। মানহা ঘ্রাণটা নাক দিয়ে শোষে নিতে চাইল। খানিকক্ষণ পর ইহাব মানহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মানহা যেতে হবে, বেশি দেরি করলে রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। মানহা কেটে ইহাবের শার্টের কলারটা ভিজিয়ে ফেলেছে। ইহাব চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কি শুরু করেছ বলো তো? এভাবে কাটলে আমি কিভাবে যাব? মায়েরা বেশি কাটলে বাচ্চার ক্ষতি হয়। আমি তো একেবারের জন্য যাচ্ছি না, শীঘ্রই চলে আসবো। তাছাড়া তুমি এত কান্নাকাটি করলে আমার কাছে মন বসবে? গর্ভবতী স্ত্রীকে রেখে কাজে যাচ্ছি, নিজের কাছেই তো খারাপ লাগছে। এই এয়ার ক্যাপটা না দিলে পড়াশোনায় মন দিতে পারতে। এখন তো সারাক্ষণ আমার চিন্তা করে তুমি অসুস্থ হয়ে যাবে। মানহা চোখ মুখ নিজেকে শক্ত করে বলল, হব না, আপনি সহি সালামতে কাজ শেষে করে আসুন। ইয়াব মানহার মাথায় চুমু খেয়ে নিচে হয়ে মানহার বাড়ন্ত পেটে চুমু খেয়ে বলল, পাপা মায়ের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, মাকে কখনো কষ্ট দেবেন না আমার চ্যাম্প। এরপর পেটে অনেকগুলো চুমু দিয়ে সেখানে হাত রেখেই মনে হলো কেউ ছুঁয়েছে তাকে। মানহা চিৎকার করে বলল, লাথি দিয়েছে। ইয়াব হেসে বলল, লাথি নয়, বাবার সাথে মোলাকাত করলো। তারপর দোয়া পরে মানহার সমস্ত শরীরে ফু দিয়ে দিল। চলে যাওয়ার জন্য দাঁড়াতেই মানহা আবারও ফুপিয়ে উঠল। ইহাব মাথায় হাত বুলিয়ে দিতেই শান্ত হয়ে গেল। ইহাব বলল, তুমি শুয়ে থাকো, আমি চাই। মানহা শার্ট খামচে ধরে বলল, না, আমি আপনাকে দিয়ে আসি। হেঁটে আসতে কষ্ট হবে। হবে না। ইহাব মাথা নাড়িয়ে তাকে নিয়ে বের হতেই দেখল মাইমুনা বেগম ট্রেতে করে খাবার নিয়ে আসছেন। শাশুড়িকে দেখে ইহাব সালাম দিল। মাইমুনা বেগম জবাব দিয়ে বললেন, সে কি বাবা, কোথায় যাচ্ছ? মা, আমার কাজ আছে, এখন যেতে হবে। কিছু মুখে দিয়ে যাও। আজ আর সময় নেই। মানহা বলল, কিছু মুখে দিয়ে যান। সারা রাস্তায় কি খান না খান। আরে এখন পেট ভরা, নাস্তা খেয়ে বের হয়েছি না, আরেকদিন এসে খাবো। মাইমুনা বেগম আবার জোর করতেই মানহা বলল, মা, জোর করো না তো। মাইমুনা বেগম আর কিছুই বললেন না। মাহবুব আলম মাহাদি ইহাবকে বিদায় দিতে বেরিয়ে এলো। বেপরোয়াভাবে মানহা আর বাহিরে বেরোবে না। মাহবুব আলম আর মাহাদি গেটের বাহিরে গিয়ে দাঁড়ালো। ইহাব মানহার কপালে ও মাথায় চুমু দিয়ে বেরোতে নিলে মানহা কান্না চেপে ডাকলো, এই বাবুর বাবা। ইহাব করে ইশারায় জানতে চাইল কি। মানহা ফুপিয়ে ওঠে ভাঙা গলায় বলল, প্রতিদিন ফোন দিবেন। ইহাব সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে ইহাব গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতেই মানহা বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। তাকে একলা রেখে লোকটা গাড়ি হাঁকিয়ে চলে গেল। কি পাষাণ নিষ্ঠুর লোক। নিশাদ ছেলের মাথায় আঁচড়ে দিচ্ছে। নাহুয়ান মাহির দিকে তাকিয়ে হাসলো। নিশাদ বলল, হেসে লাভ হবে না, আপনার একটা ছোট্ট দোয়া শিখিয়ে এটা মুখস্থ বলতে হবে। নাহুয়ান ঠোঁট উল্টে বলল, মা, ভুলে গেছি। কেন ভুলে যাবেন, আপনাকে শিখিয়েছি না। নাহুয়ান মন খারাপ করে বসে রইল। নাহুয়ান বড় হয়ে গিয়েছে, সামনের মাসে 4-5 বছরে পা দেবে সে। নিশাদ ছেলেকে চূড়া দোয়া শিখাচ্ছে। নাহুয়ান এখন স্বরবর্ণ লিখতে পারে। নিশাদ আস্তে আস্তে সব শিখিয়ে দিচ্ছে। 6 বছরে একেবারে ওয়ানে ভর্তি করিয়ে দেবে। ঘরে বসিয়ে প্লে, নার্সারি, কেজি এসবের পড়া পড়িয়ে ফেলেছে। ছেলেকে পরিপাটি করতে করতে জিজ্ঞেস করলো, বলো তো, কোন হাতে পানি খেতে হয়? ডান হাতে। খাবারের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। কোন কাত হয়ে ঘুমোতে হয়? ডান কাত। বাথরুমে কোন পায়ে ঢুকতে হয়? নাহুয়ান এবার মাথা চুলকাতে লাগলো। হঠাৎ সে ভুলে গিয়েছে, তবে এই বয়সে যতটুকু মাথায় আয়ত্ত করতে পেরেছে সেটার জন্য নিশাদ শুকরিয়া জ্ঞাপন করলো। আস্তে আস্তে সব শিখে যাবে। নিশাদ খেয়াল করেছে নাহুয়ান সব কিছু দ্রুত মাথায় ঢোকাতে পারে। বলে গেলেও একটা জিনিস বললে সেটা অনেকদিন মাথায় থাকে। এতটুকু বয়সে যতটুকু পারছে তার জন্য আলহামদুলিল্লাহ। অনেকের তো এই বয়সে কথা বলতেও সমস্যা হয়। নাহুয়ান এদিকে দিয়ে আবার এগিয়ে নিশাদ ছেলেকে কোলের মধ্যে নিয়ে বলল, বাথরুমে দোয়া পরে বাম পায়ে ঢুকতে হয়। নাহুয়ান মায়ের সাথে সাথে বলল, বাম পায়ে ঢুকতে হয়। ইয়েস, বলো তো।
পানি কিভাবে খেতে হয়? দাঁড়িয়ে। হয়নি তো। পানি বসে খেতে হয়। নাহওয়ান ঘাড় নাড়িয়ে বলল, বসে খেতে হয়। মারওয়ান পাশের রুম থেকে রেডি হয়ে এসে বলল, কিরে পান্ডা, কি করিস? পড়া শিখি। তোর আবার কিসের পড়া? নাহওয়ান হাত মেলে বলল, এত পড়া। বাইরে যাবে? যাব, আয়। নাহওয়ান মায়ের দিকে তাকাতেই নিশাত সম্মতি জানালো। এরপর নাহওয়ানকে আর পায়কে দৌড় দিয়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে যেতে নিলে নিশাত বলল, ওকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবেন না। কেন? বেশি ঘোরাঘুরি করলে পরে কিছু পড়তে চায় না। এত উতলা হচ্ছ কেন তুমি? সময় কি পেরিয়ে যাচ্ছে? এতটুকু বাচ্চাকে মনে হচ্ছে তুমি পুরো পিএইচডি করিয়ে ছাড়বে। আরে টুকটাক যাই শিখাই সেটাও শিখতে চায় না, খালি ঘুরতে যেতে চায়। এই জন্য বলছি বেশিক্ষণ বাইরে রাখবেন না। ওকে কোনো কিছুতে বাধা দিয়েছো কখনো? বাধা দেওয়া লাগবে কেন? যে জুলুম করতেছো আমার সাওটার উপরে, এতটুকু মাথায় কত কিছু ঢোকাবে। আর হ্যাঁ, কিছু না শিখে আপনার মতো বানাবো, তাই তো? মারওয়ান গম্ভীর গলায় বলল, আমার মতো বলতে? আপনার মতো ভব করে আর কি। তোমার কি মনে হয় আমি অশিক্ষিত? এখানে শিক্ষিত অশিক্ষিত বোঝাইনি, আমি নীতি নৈতিকতার কথা বুঝিয়েছি। আমি নাহওয়ানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছি না, পারিবারিক শিক্ষা দিচ্ছি, যেটা সবসময় কাজে লাগে। তুমি বলতে চাচ্ছ আমার মা বাবা আমাকে শিক্ষা দেয়নি? আপনার বাবা মায়ের অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি শিক্ষার উপরে প্রশ্ন তোলার আগে বাকি সন্তানগুলোর দিকে আমাকে তাকাতে হবে। যেহেতু আপা আম্মার সব সন্তান ভালো, শুধুমাত্র আপনি বাদে, সেহেতু গোড়াই গলত আপনার। সো নিজেকে ঠিক করুন। ঘাওড়াকে ঠিক করতে পারিবারিক শিক্ষা নয়, বেদ শিক্ষা জরুরি। শেষের বাক্যটা চিবিয়ে চিবিয়ে পড়ল নিশাত। মারওয়ান ভ্রু কুচকে বলল, বেদ শিক্ষা মানে? মানে কঞ্চি হাতে বেদের সপাত সপাত বাড়ি। মারওয়ান চোখ তীক্ষ্ণ করে বলল, তোমার আস্পর্ধা দেখছি নিশাত। আমিও দেখেছি। মারওয়ান রাগান্বিত হয়ে ছেলেকে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। নিশাত সামান্য ঠোঁট প্রসারিত করে মারওয়ানের যাওয়ার পানে তাকিয়ে রইল। মারওয়ান ছেলেকে নিয়ে পার্কে হাঁটতে এসেছে। বিকেলে এদিকটাই হাঁটতে বেশ ভালোই লাগে। নাহওয়ান দৌড়াদৌড়ি করছে। মারওয়ান কোত্থেকে একটা ফুটবল জোগাড় করে এনেছে। নাহওয়ান দৌড়ে এসে বলল, বাবা, গোল বই কই পেয়েছ? পেয়েছি এক জায়গায়, চল খেলি। নাহওয়ান মাথা নাড়িয়ে গোল গোল শরীরটা নিয়ে বাবার পিছে পিছে দৌড়াতে লাগলো। কিছুতেই বল নিতে না পেরে কেঁদে উঠতেই মারওয়ান বলল, আশ্চর্য, কান্না করিস কেন? নে খেল। নাহওয়ান বল পেতেই বাবার দিকে কিক দিল, কিন্তু বল বেশি দূর এলো না। মারওয়ান নিজেই এগিয়ে এসে আবার নাহওয়ানের দিকে ঠেলে দিল। দুই বাপ বেটার খেলার মাঝে 7-8 বছর বয়সী বাচ্চা কাঁদতে কাঁদতে মাকে নিয়ে এসে বলল, উনি বল নিয়েছে। বাচ্চার মা খেপে উঠে বললেন, কি সমস্যা? একটা বাচ্চার বল এভাবে ছিনিয়ে আনার মানে কি? আপনার কমন সেন্স নেই? মারওয়ান গম্ভীর গলায় বলল, কমন সেন্স তো আপনার ছেলে বল আনেনি, এনেছে আমার পা। আপনি পাকে জিজ্ঞেস করুন। কমন সেন্সের উপরে প্রশ্ন তুলছেন কেন? মহিলাটি পুরো কুচকে বলল, এসব পাগল আসে কোত্থেকে? বাসা থেকে এসেছি। তবে প্রশ্ন হলো, আপনি জানলেন কিভাবে আমি পাগল? ওই যে কথায় আছে না, পাগলে চেনে পাগলে, ছাগলে চেনে ছাগল। মহিলাটি রাগে কিরমির করতে করতে বলল, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, বলটা দিন। আলতু ফালতু লোকের সঙ্গে কথা বলার মানেই হয় না। মহিলার চিল্লাচিল্লিতে আশেপাশে মানুষ জড়ো হতে দেখে মারওয়ান কথা না বাড়িয়ে বলটা দিয়ে দিল। মহিলাটি মুখ ঝামটাই ছেলেকে নিয়ে চলে গেল। মারওয়ান সেদিকে তাকিয়ে মুখ কুচকে বলল, গলা তো নয় জানো, করাত। নাহওয়ান এতক্ষণ বাবার পা ধরেছিল। মহিলার চিল্লাচিল্লিতে বাচ্চাটা বেশ ভয় পেয়েছে। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে উঠে বাসায় চলে এলো। উজান ভুইয়া ওমায়ের ভুইয়াকে দেখতে এসেছে। ওমায়ের ভুইয়ার চেহারা ভেঙে গিয়েছে, বয়স বেড়ে দ্বিগুণ হচ্ছে, বুড়িয়ে গিয়েছে মনে হচ্ছে। সে প্রায় বড় ভাইকে দেখতে আসে। অদ্ভুত দেখাচ্ছে উমায়ের ভুইয়াকে। উজান ভুইয়া ভাইয়ের এই করুণ পরিণতি দেখে বললেন, ভাইজান, তুমি কেন এসব করেছো? নিজেকে ধ্বংস করেছো, সাথে নিজের পরিবারকেও ধ্বংসের মুখে ফেলে দিয়েছো তুমি। ভাবি, উমা, রিমা, ওদের জন্য তোমার চিন্তা হয় না? উমায়ের ভাইয়ার জবাব দিলেন না। তিনি প্রতিবারই এই প্রশ্নে চুপ হয়ে যান, কোনো উত্তর তার কাছে নেই। আবারও একই প্রশ্ন করলে উমায়ের ভুইয়া রাগান্বিত হয়ে বললেন, চুপ কর, আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। আমার কাছে কৈফিয়ত চাওয়ার তুই কে? আর আমায় খেয়ে যে বুড়ি বানাচ্ছিস, আর আমার কাছে কৈফিয়ত চাইতে এসেছিস? একদম ভুড়ি ফুটো করে দেব। এমন উদ্ভট 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 কথাবার্তা বলতে লাগলেন তিনি। উজান ভুইয়া জানে এরকম চলতেই থাকবে। সে দেখা করতে আসলেই এমন কথার মুখোমুখি হয়। দেখা শেষ করে বেরিয়ে যাওয়ায় মুহূর্তেই সাইফারের মুখোমুখি হলো উজান ভুইয়া। সাইফার একটা দরকারি কাজে এখানে এসেছে, সরাসরি থানায় আসা হয় না তার। তবে মাঝে মধ্যে এই ডকুমেন্টস এবং তথ্য নিয়ে আসতে হয় এখানে। উজান ভুইয়াকে এই প্রথম দেখলো সে। ভ্রু কুঁচকে বলল, আপনি? আমি উজান ভুইয়া, উমায়ের ভুইয়ার ভাই। জি, আপনাকে খুঁজছিলাম আমি। ভালোই হলো দেখা হয়ে। আপনার সাথে কিছু কথা বলা যাবে? শিওর। একটা কফি শপে বসেছে আজরাক, সাইফার আর উজান ভুইয়া। মুখোমুখি তাদের অবস্থান। আজরাক কফিতে চুমুক দিয়ে বলল, ডোন্ট মাইন্ড, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি করুন। আপনার ছেলে মেয়ে কয়জন? উজান ভুইয়া কথাটায় বেশ বিব্রত হয়ে বোঝাই যাচ্ছে। সাইফার বলল, বলতে না চাইলে থাক।
উজান ভুঁইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। সাইফার পুরো কুচকে বলল, দুঃখিত, আপনার ওয়াইফ সে আছে, আমরা নিঃসন্তান দম্পতি। সো স্যাড। আপনারা বাচ্চা দত্তক নিতে পারতেন। উজান ভুঁইয়া বিরস মুখে বললেন, ভাইজান বাচ্চা দত্তকের পক্ষ ছিল না। তার উপরে স্বামী বারবার গর্ভপাত করতে শেষে মৃত বাচ্চা জন্ম দিলে ভাইজানে খেপে যান। তাকে বাড়ি থেকে বের করেও দিতে চেয়েছিলেন, কিন্তু আমার কারণে পারেননি। শেষে বাচ্চাটা মৃত হওয়ার পর স্বামী আর কোনোদিন কনসিভ করতে পারেনি। ডাক্তার বলেছে জ্বরের নাকি কেটে ফেলতে হয়েছিল। সাইফার মাথা নাড়িয়ে বলল, আপনাদের বিবাহের কত বছর হলো? 32 বছর শেষ হবে। 32 বছর? তাহলে আপনার বড় ভাইয়ের বিবাহের কত বছর হয়েছে? ভাইজান আবার অনেক পরে বিয়ে করেন, প্রায় 10-12 বছর পরে। ভাইজানের বিয়েতে কত বছর হয়েছে সঠিক খেয়াল নেই। আমি স্বামীকে ছাত্র অবস্থায় বিয়ে করেছিলাম, তখন আমার বয়স 23 ছিল। আমাদের প্রেমের বিয়ে। আপনাদের মৃত সন্তান হওয়ার কত বছর পেরিয়েছে? 28-29 বছর হবে বোধহয়। আপনার ভাইয়ের মেয়ে দুটোর বিয়ে হয়েছে? না, কারোরই হয়নি। তাদের বয়স কত? একজনের 20 আর একজনের 17-তে পড়েছে। সাইবার কফিতে চুমুক দিল, কফি শেষ করে বলল, আচ্ছা, আমি যদি বলি আপনার সন্তান মৃত হয়নি, বিশ্বাস করবেন? না, কারণ আমি নিজ চোখে দেখেছি আমার মৃত সন্তানকে। হতেও তো পারে সেই সন্তানটা আপনার নয়। এসব সিনেমার মতো শোনাচ্ছে। কখনো কখনো একটা জীবনটাকে সিনেমাকেও অতিক্রম করে ফেলে মিস্টার ভুইয়া। আপনি পেপার পত্রিকা পড়েন না? হারানো মেয়ে অথবা ছেলেকে এত বছর পর খুঁজে পেলেন মা। এমন বহু ঘটনা কিন্তু ঘটে আমাদের আশেপাশে। আর সিনেমার কাহিনী কিন্তু বাস্তব থেকেই নেওয়া হয়। হতে পারে, তবে আমার কাছে এসব অবিশ্বাস্য। আমার সন্তান তো আর হারিয়ে যায়নি, মারা গিয়েছে। মৃত সন্তান জীবিত হয়ে ফিরে আসবে কি করে? যুক্তিযুক্ত প্রশ্ন। আচ্ছা, আপনার ছেলে হয়েছিল নাকি মেয়ে? মেয়ে। ইন্টারেস্টিং। নিশাত স্কুলে চাকরি ছেড়েছে বহুদিন হয়। মারওয়ান অবশ্য বাধা দিয়েছিল, কিন্তু তার একটাই কথা, স্বামী ইনকাম করলে তার এক্সট্রা ইনকামের প্রয়োজন নেই। ছেলেকে বাধা দেবে, আদর্শ মানুষ বানানোর চেষ্টা করবে। সারাদিন বাচ্চাটা মাকে ছাড়া থাকতে থাকতে খিটখিটে হয়ে যাচ্ছিল। এখন সম্পূর্ণ নজর ছেলের প্রতি দিচ্ছে। নাহওয়ান আগের চেয়ে শান্ত হয়ে গিয়েছে, মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। তবে বাপ পুত্র এক হলে আবার যেই লাউ সেই কদু। ইদানিং মারওয়ানের কর্মব্যস্ততা বেড়েছে, বাসায় খুব কম থাকে। নাহওয়ানও বাবার সঙ্গ না পেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশাত ফ্লোরে বসে লাল শাক পাচ্ছে। পাশে নাহওয়ান মায়ের পাশে বসে হাত পা ছড়িয়ে লাল শাক হাতের তালুতে নিয়ে ছিঁড়ে চেষ্টা করছে, কিন্তু মায়ের মতো দক্ষভাবে পারছে না। লাল শাক ভর্তা বানিয়ে ফেলেছে। শাকের লালাবো রং হাতের তালু রক্তিম করে তুটেছে। নাহওয়ান মাকে দেখিয়ে বলল, মা, মেহেন্দি লাগিয়েছি। তাই? নাহওয়ান ঘাড় কাত করে সম্মতি জানিয়ে উঠে দাঁড়িয়ে মায়ের দুগালে লাগিয়ে দিল। নিশাত তা থেকে বলল, হয়েছে, আমাকে আর মেহেদি লাগানো লাগবে না বাপজান। বিয়ের পর বউকে এভাবে মেহেদি লাগিয়ে দিবেন, বউ লাল টুকটুকে হয়ে যাবে। নাহওয়ান রঞ্জিত 2 হাত দিয়ে মুখ ঢেকে বলল, এত পচা কথা বলে না, শরম। ওরে বাবা, বিয়ের কথা বলতে না বলতেই এত শরম? বিয়ে হলে না জানি কত শরম আমার বাপে ধনে। না, বাবা বলেছে বউ পচা। তোর বাপ এখনই তোকে পিন মেরে দিয়েছে। নিজের লোকটা নিজের বইয়ের কদর করলো না, ছেলেকে ওই পথে নিচ্ছে। আজকে বাসায় আসো, বউ পচা একটা শিক্ষা না দিলেই নয়। নিশাত রান্নার কাছে ব্যস্ত ছিল। নাহওয়ান পাশের ফ্ল্যাটে এক বয়সী তার বয়সী খেলার সাথে জুটিয়েছে। পা টিপে টিপে টুল এনে তার উপরে দাঁড়ালো। দরজা ছিটকানি খুলতে খুলতে নিশাত পেছন থেকে বলল, কোথায় যাওয়া হচ্ছে? নাহওয়ান থতমত খেয়ে বলল, কোথাও না, কোথাও না। নিশাত পুরো কুচকে বলল, কি করা হচ্ছিল? নাহওয়ান দিশেহারা ভঙ্গিতে বলল, একটু দরজা দেখি। এই ভরদুপুরে দরজায় কি দেখেন? নাহওয়ান মিনমিন করে হেসে বলল, বাবা বলেছে দেখতে। নিশাত কিছু বলতে নিলে সেই মুহূর্তে দরজায় করাঘাতের শব্দ। নাহওয়ান উচ্ছ্বাসিত হয়ে জিজ্ঞেস করল, কে বাবা? ওপাশ থেকে মারওয়ান জবাব দিল, হ্যাঁ পান্ডা, দ্রুত দরজা খোল। নাহওয়ান মায়ের দিকে তাকাতেই নিশাত এসে দরজা খুলে। মারওয়ান নিশাতের গম্ভীর মুখের দিকে চেয়ে বলল, কি অবস্থা? 2 মা বেটা ঝগড়া করেছিলে নাকি? নিশাত হাত ভাঁজ করে বলল, আপনি নাকি ছেলেকে দরজা দেখাতে বলেছেন? মারওয়ান কিছু না বুঝে জিজ্ঞেস করল, দরজা? কোন দরজা? বাইরে দরজা। মারওয়ান একবার দরজার দিকে চেয়ে বলল, এটা দেখার কি আছে? কাঠের একটা দরজা, খুললে গ্যারগার শব্দ করে, ডিসকাস্টিং জিনিস। সেই ছেলেটাকে জিজ্ঞেস করুন, পাশের ফ্ল্যাটে চুরি করে যাচ্ছিল, ধরা পড়ার পর বলে বাবা দরজা দেখতে বলেছে। আপনার চক্করে পড়ে যে নাহওয়ান মিথ্যা কথা বলে, আপনি জানেন এটা কি আমার দোষ? আমি কি ওকে মিথ্যা কথা বলতে শিখিয়ে দিয়েছি? ছেলের সব দোষ, আমাকে জেরা করো কেন? কারণ ছেলে যত খারাপ গুণ আছে সব আপনার থেকে পেয়েছে। মারওয়ান হতবাক হয়ে নিশাতে যাওয়ার পানে তাকিয়ে বলল, কি আশ্চর্য, ধরলাম না, ছুলাম না, জানলাম না, বাসায় ঢুকে সব শুনে আমার দোষ। পটলের বাচ্চা আমার উপরে সব দোষ চাপিয়ে ভেগেছে। আজকে ধরতে পারলে জাস্ট ভর্তা করে ফেলবো। বলে মারওয়ান হনহনিয়ে রুমে ঢুকে দেখলো কোথাও নাহওয়ান নেই। সে বাথরুমে, বারান্দা, পাশের রুম, খাটের তলা সব খুঁজে দেখলো। নাহওয়ানের অস্তিত্ব কোথাও নেই। মারওয়ান আবারও হনহনিয়ে রান্না করে এসে বলল, ফায়াজ কই? নিশাত রান্না করতে করতেই জবাব দিল, আলমারির ভেতরে ঢুকে আছে কিনা দেখুন। মারওয়ান আলমারি খুলে দেখলো ঘাপলা মেরে বসে আছে নাহওয়ান। সে চোখ রাঙিয়ে বলল,
বেরো। ইন্না মাপবে। মারবো কেন? আদর করবো, সোহাগ করবো, তারপর জাস্ট ভর্তা করে ফেলবো। নাহওয়ান বাবাকে পুষতে দেখে চিৎকার করে মাকে ডেকে উঠল। নিশাত ছেলের চিৎকারে দৌড়ে এসে বলল, কি হয়েছে? নাহওয়ান পিটপিট করে বলল, বাবা মারেন। মারোয়ান চোখ কপালে তুলে কিছু বলতে নিতেই নিশাত বলল, আপনি ওকে ধমকাচ্ছেন কেন? নিজের তো স্বীকার করতে লজ্জা লাগে। এখন ছেলেকে ধমকিয়ে দোষকে ধামাচাপা দিতে চান? আপনার লজ্জা করে না? মারোয়ান কোমরে এক হাত রেখে বলল, আশ্চর্য, কিছু করছি না, বলছি না সব দোষ আমার হয়ে গেল? দুই মা ছেলের পরিকল্পনা তো সব আমার দোষই সাব্যস্ত করেছে, যত দোষ মারোয়ান রোস্ট। নিশাত ছেলেকে আলমারি থেকে বের করে বলল, হ্যাঁ, আপনাকে রোস্ট করতে আমাদের মা ছেলের ভালোই লাগে। বলে নাহওয়ানকে নিয়ে চলে যেতে নিলে মারোয়ান পেছন থেকে বলল, আমার আশেপাশে আর আসিস, তোকে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবো, পটলের বাচ্চা। একটু পরে নাহওয়ানকে থালা হাতে বাবার আশেপাশে ঘুরতে দেখা গেল। মারওয়ান মোটেও পাত্তা দিল না। সবসময় তাকে দোষারোপ করা মা বেটার স্বভাব হয়ে গিয়েছে। সে আর মা ছেলের ফোন দিতে পা দিচ্ছে না। ইনোসেন্ট চেহারা দেখিয়ে তাকে গোল খাওয়ানো। অন্যদিকে মারওয়ানকে পাত্তা না দিতে দেখে নাহওয়ান খাটের উপরে কষ্ট করে উঠে শুয়ে থাকা বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা রাগ করছো? মারওয়ান মুখ ঘুরিয়ে নিল। নাহওয়ান তার নরম নরম মোলায়েম হাত দুটো দিয়ে বাবার গাল ধরে বলল, সরি, আর মিথ্যা বলবো না। মারওয়ান তবুও পাত্তা দিল না। নাহওয়ান বাবার গাল ধরে ফোপাতে ফোপাতে বলল, কথা বলবে না? আমি কাঁদি দেখো। মারওয়ান মুখ খুলে রেখেই বলল, তুই কাঁদলে আমার কি দোষ? করে সে আর না পারে আমায়, বেশি করে কাঁদ। নাহওয়ান গলা ছেড়ে কাঁদতে শুরু করে দিতেই নিশাত এসে বলল, কি হলো আবার? নাহওয়ান চোখ কষ্টাতে কষ্টাতে বলল, বাবা মারে। মারওয়ান হতভম্ব হয়ে চিৎকার করে বলল, কি? নাহওয়ান বাবার চিৎকারে কান্না থামিয়ে আবার কেঁদে উঠে বলল, না না, মা মারছে। নিশাত বেরিয়ে এসে যেতে যেতে বলল, আল্লাহ সব পাগল আমার কপালে জুটাইছে, বাপ্পাটা দুটোই বদ্ধ পাগল। সাইবার তাহমিদের সামনে গম্ভীর বদনে বসে আছে। তাহমিদ এসব হেলদোল নেই। সে এক দৃষ্টিতে সামনের দেওয়ালে তাকিয়ে আছে। মারওয়ান তীক্ষ্ণ নজরে তাহমিদের দিকে চেয়ে বলল, তোমার মা বোন নামে যারা পরিচিত, তারা তোমার আপন বাবা মা নয়, তাই তো? তাহমিদ তাচ্ছিল্য হেসে বলল, সেদিন তো বললামই। আচ্ছা, তুমি কি করে জানলে? তুমি জারজ, তোমার পিতামাতা থাকতেও পারে। তাহমিদ পাগলের মতো হেসে বলল, পিতামাতা? সেটা আবার কি? জারজদের পিতামাতা থাকে না, জানেন না আপনি? সাইবার চেয়ারে ঘুরেতে ঘুরেতে বলল, তুমি শিওর হচ্ছে কিভাবে? তাহমিদ অধুরে দৃষ্টি পেলে মলিন গলায় বলল, আমার তথাকথিত বাবার মুখে প্রায়ই শুনি। তখন আমার বয়স 7। একদিন বাবা কোত্থেকে এসে মাকে তুলুম গালাগালিজ করতে লাগলো। আমাকে দেখিয়ে বলেছিল, এই চারজের বাচ্চাকে কোথায় থেকে এনেছিস? এমন নানা কটু কথা। মা সেদিন ভীষণ মার খেয়েছিল, সাথে আমিও। সে কি অমানসিক নির্যাতন! মায়ের তীব্রতায় বহুদিন জ্বরে ভুগেছি। ওইটুকু বয়সে এত আঘাত সহ্য করতে পারিনি। পরে শুনেছি ভাইপার বাবাকে এসব বলেছিল। টাকা লোভ দেখিয়ে মা ও বাবাকে ব্ল্যাক ভাইপার হাত করে নিয়েছে। পরবর্তীতে ভাইপার আমাকেও তার কাছে যুক্ত করে নেয়। আমার পড়াশোনাও ভাইপারের টাকাতেই হয়েছে। তার সাথে থেকে থেকে ছাত্র জীবন থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গিয়েছিলাম। সাইফার গালে তুই আঙুল ঠেকিয়ে বলল, শুনেছিলাম তোমার পিঠে বুকে অজস্র জখমও রয়েছে। হ্যাঁ, ছোটবেলায় অনেক মার খেয়েছি। বাবা রাগ উঠলে কুকুরের মতো মারত। এরপর এমন আঘাতও বহু পেয়েছি, তাতে সেসব আর গায়ে লাগেনি। ওসবে কিন্তু আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আপনাদের জেলখানায় মার আর আমার কাছে বাতাসের মতো লাগছে, গায়েই লাগেনি বলে তাহমিদ চড়ে হেসে উঠল। সাইবার সামনে বসা হাস্যরত পুরুষটির দিকে তাকিয়ে কোথাও না কোথাও তীব্র ধাক্কা খেল। বুকের সীমাহীন কষ্ট নিয়েও মানুষ এভাবে হাসতে পারে? জেলের মায়ের মোটেও বাতাসের মতো না, বরং সাংঘাতিক ব্যথা হয়। অনেকের কোমর বুকের হাতটি ভেঙে যাওয়ার রেকর্ড আছে। সেখানে সামনের পুরুষটি বলছে বাতাসের মতো লাগছে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই জন্যই কি তুমি ভাইপারের প্রতি তীব্র ঘৃণা বহন করে তার চালেই তাকে ফাঁসাতে চেয়েছিলে? তা আমি হাসি থামাতে ঠোঁট প্রসারিত করে বলল, শুধু কি ভাষাতে তাকে আপাতদস্ত করতে দেখতে চেয়েছিলাম। ওই লোকটার কারণে আমার শৈশব বয়সন্ধিকাল কোনোটাই ভালো কাটেনি। যেখানে সেখানে জারজ বলে অপদস্থ হতে হয়েছে। বাবাকে সেদিন ওসব না জানালে খুব বেশি ক্ষতি হতো কি? যেদিন আমার বাসায় আমার তথাকথিত বাবা মাকে ক্যামেরা ফিট করে পাঠিয়েছিল, সেই দিন ইচ্ছা করে আমার প্রফেশনের কথা বলতে বলেছিলাম, যেন আপনি বুঝে যান ডালমে কুচ কালা হে। তারপর আর কি, আমার পরিকল্পনা মতো আপনি সব বুঝে গেলেন। এরপর আমরা ধরা পড়লাম। কিডন্যাপের দিন ইচ্ছে করে বিভিন্ন ভাষা বলেছিলেন, তাই না? ব্যাপার যে বিভিন্ন ভাষা জানে তা তো আপনি জানতেনই। এই জন্য ওখানে একটা ক্লু দিয়ে এসেছিলাম। কিন্তু আমার বাচ্চাকে অমানসিকভাবে মারার কারণ কি? সেটাও ভাইপারের কারণেই করেছি। আপনার ছেলেকে মারবার কিংবা খারাপ আচরণের ভিডিও সব ভাইপারের কাছে পাঠিয়ে দেওয়া হতো। আমি শুধু তার গুটি। এখানে আমার কোনো কিছুই হাত ছিল না। ভাইপার কোনোদিনও আস্তানায় আসতো না। পরে অবশ্য আপনার কেরামতিতে আসতে বাধ্য হয় এবং এসেই সে ফাঁসে। আপনাকে শেষ করে পথের কাঁটা সরিয়ে ফেলতে চেয়েছিল। কারণ 40 বছরেও কেউ তার অপকর্মের ব্যাপারে নাগাল পায়নি, যেখানে আপনি 2-3 দিনের গোয়েন্দা হয়ে তার সমস্ত কুকর্মের তথ্য কালেক্ট করে ফেলেছিলেন।
এমনকি আমাকে সিক্রেট এজেন্ট বানানোর পেছনে আপনাকে ধ্বংস করার মুখ্য ছিল। তাহমিদ একটু দম নিয়ে আবারও বলল, আপনাকে বাঁচিয়ে রেখে কি করে বলুন? কেউ কি তার শত্রুকে বাঁচিয়ে রাখে? খুব অল্প সময়ে গোয়েন্দা হিসেবে ভালো সাড়া জাগিয়ে ফেলেছিলেন। আমি নিজেও আপনাকে এই জন্যই পছন্দ করতাম। আপনার প্রতি আমার রাগ, হিংসা, পরায়ণতা মনোভাব থেকে এসেছে। জানেনই তো, মানুষের ভালো কিংবা সফলতা দেখতে পারি না। সাইফার একটা বড় দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আচ্ছা, যাকে তুমি মা হিসেবে চেনো তিনি কেমন? মা নার্স অর্থাৎ সেবিকা ছিলেন। বাবার আপত্তি থাকায় পরবর্তীতে সেই কাজ তিনি ছেড়ে দেন। সাইফার রহস্যময় ভঙ্গিতে বলল, আই সি। ভাইপারের সামনে বসে আছে সাইফার ও তাহমিদ। সাইফার কয়েকদিনের টর্চারে বুড়িয়ে যাওয়া ব্ল্যাক ভাইপারের দিকে তাকিয়ে বলল, যদিও আপনার সাথে আমার লেনাদেনা শেষ, তবে একজন অনাথরে বেড়ে ওঠা মানুষকে তার আপন মানুষের কাছে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য মনে হলো। ভাইপার বিধ্বস্ত শরীর নিয়ে কোনো রকমে বললেন, কি বলছো বুঝতে পারছি না। সাইফার এবার সরাসরি ভাইপারের চোখের দিকে তাকিয়ে বলল, তাহমিদ আপনার ভাইয়ের ছেলে, তাই না? ভাইপার কথাটাই বেশ চমকালো। আগ্রাসী ভঙ্গিতে উত্তেজিত হয়ে বলল, মিথ্যে কথা, ও একটা জারজ। সাইফার বাঁকা হেসে বলল, কিন্তু ডিএনএ টেস্ট যে ভিন্ন কথা বলল। তাহমিদ এতই অবাক হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সে আদৌ ঠিক শুনেছে কিনা, তা বাস্তবে আছে কিনা সেটাই বুঝতে পারছে না। কি শুনেছে এসব সে? তার পায়ের তলায় মাটি সরে গিয়েছে মনে হচ্ছে। ওমায়ের ভুইয়া ওরফে ব্ল্যাক ভাইপার গর্জে উঠে বলল, তোকে আমি শেষ করে ফেলবো সাইফারের বাচ্চা। তুই আমার সমস্ত জীবনটা উলটপালট করে দিয়েছিস। শুধু একবার যদি মুক্তি পেতাম, ডিরেক্টর খুলি উড়িয়ে দিতাম। সাইফার ঠান্ডা গলায় বলল, রিল্যাক্স মিস্টার ভাইপার, এত হাইপার হচ্ছেন কেন? তোকে আমি বাঁচিয়ে রেখেছিলাম যে, কেন আমার আফসোস হচ্ছে? সাইফার হাসলো, বলল, আফসোস করে লাভ নেই। নিজের ভাইয়ের সন্তানকে যে পিতৃমাতৃত্ব থেকে বঞ্চিত করে সে কি পরিমাণ অমানুষ সেটা আর প্রমাণ করার প্রয়োজন নেই। পিতামাতার পরিচয় জানা পরেও যে জারজ বলে গালি দিতে পারে নিজের আপন ভাইয়ের ছেলেকে, যাকে রাস্তার ছেলের মতো অবহেলা অনাদরতে মানুষ হতে হতে হয়। আপনার মতো কলঙ্কার চাচার জন্য তার আফসোস করা ছাড়া আর কী বা করার আছে? আমি না হয় আপনার কুকর্মের তথ্য জেনে গিয়েছিলাম, কিন্তু আপনার ভাই কি অপরাধ করেছিল যাকে আপনি পিতা হওয়া থেকে বঞ্চিত করেছিলেন? আপনার রক্তের সাথে কেন বেইমানি করেছিলেন? ভাইপার উন্মাদের মতো হাসতে হাসতে বলল, আমার ইচ্ছে, আমার রাজত্বে আমি একাই রাজা। এখানে তিলে তিলে গড়ে তোলা সম্পদ খাবে আমার ভাইয়ের ছেলে। পুত্র সন্তান জন্ম দিতে না পারায় আমি আমার প্রথম স্ত্রীকে খুন করি। আমার প্রথম বিয়ে উজানের বিয়ের 1 বছর পরেই হয়। আমার দ্বিতীয় স্ত্রী সন্তান উজান কিংবা উর্মি কেউই তা আজ পর্যন্ত জানে না। সেসব উজানের একের পর এক ছেলে সন্তান হওয়ার খবরে আমি উন্মাদ হয়ে পড়েছিলাম। এই জন্য নিজের ছেলে সন্তানের আশায় আমি লুকিয়ে বিয়ে করি। ভেবেছিলাম আমার ছেলেকে দেখিয়ে একেবারে সকলকে জানাবো বিয়ের কথা। রীতিমতো তরপাচ্ছিলাম পুত্র সন্তানের আশায়। কিন্তু আমার প্রথম স্ত্রী কন্যা সন্তান ধারণ করেছিল, যেটা সহ্য করতে না পেরে রাগের বসে তার তলপেটে প্রচণ্ড জোরে লাথি মেরে বসে। প্রচণ্ড রক্তক্ষরণে মা বাচ্চা দুজনেই মারা যায়। ভাইবার পাগলের মতো বলে চলছে, ভেবেছিলাম আরেকটা বিয়ে করলেও যদি মেয়ে হয়, এভাবে আর কয়েকটা খুন করবো আমি। তাই বিয়ের চিন্তা বাদ দিয়ে উজানের সন্তান নষ্ট করার পরিকল্পনা করি। বারবার মেডিসিন দিয়ে ওর সন্তান নষ্ট করে দিচ্ছিলাম। শেষে যখন ডক্টর বলল এই সন্তানের পর আর সন্তান জন্মদানের ক্ষমতা উজানের বউ একেবারে হারিয়ে ফেলবে, তখন আরেক পরিকল্পনা সাজার। ওই সন্তানকে আমার ডান হাত বানাবো, সমস্ত খারাপ কাজ কুকর্ম করাবো ওকে দিয়ে। ভুইয়া পরিবারের হওয়া সত্ত্বেও কোনোদিন জানতে পারবে না ও উজানের রক্ত। এতে আমার দিল ঠান্ডা হবে। আমাদের সম্পদের দিকে নজর দিলে কাউকে আমি ছেড়ে দিই না। উর্মির শাশুড়িকেও আমি এজন্য সরিয়ে দিয়েছিলাম। ওই মহিলাও আমার সম্পত্তির দিকে নজর দিয়েছিল। উজানের ছেলে থাকলে সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দিতে হতো। তা আমি হতে দিই কী করে বলে ভাইবার পাগলের মতো চিৎকার করতে লাগলো। একই কথা বারবার পুনরাবৃত্ত করতে লাগলো। পুলিশ এসে তাকে লোকাপে ঢুকিয়ে দিল। ভাইবার বারবার কষ্টাতে লাগলো। সাইফার সরু চোখে সেদিকে তাকিয়ে বলল, উন্মাদ, সাইকো। মানহার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। কোনো খাবার মুখে দিলেই বমি করে ঘর ভাসিয়ে ফেলে। এই জন্য তার মাথার পাশে বালতির ব্যবস্থা করে দিয়েছে মাইমুনা বেগম। মাহবুব আলম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বলেছে বেবির মাথা জরায়ুর মুখে গড়িয়ে গেছে। এসবে এখন হালকা বমি ভাব হয়। মানহার অস্থির হয়ে ইহাবের নাম্বারে ডায়াল করলো। নাম্বার বন্ধ দেখাচ্ছে। তার সবকিছু বিষাক্ত লাগছে। ইহাবকে গত রাত থেকে পাচ্ছে না। ইহাব যাবার প্রায় 1 মাস হয়ে গিয়েছে। এতদিনে ফোনটা কথা হয়েছে, তবে 2 দিন ধরে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মানহা অস্থির হয়ে যাচ্ছে। মাহবুব আরব বার কয়েক বলেছেন হয়তো বা কোনো কাজে ব্যস্ত। এত অস্থির হওয়ার প্রয়োজন নেই। কাজ শেষে এমনিতেই ফোন দেবে। কিন্তু মানহা কারো কথাই মানতে নারাজ। লোকটার কণ্ঠ শুনেনি 2 দিন হলো। তার মনে হচ্ছে বুকটা বেশি কাঁপছে, ধরাস ধরাস করছে, হার্টবিট ওঠানামা করছে। লোকটা তার ঘুম হারাম করে ফোন অফ করে কোথায় গিয়েছে? 2 দিনে একটু গর্ভবতী স্ত্রীকে ফোন দেওয়ার সময় পায়নি সে? এত ব্যস্ততা তার? কোন মহৎ কর্ম করেছে যে ফোন দেওয়ার সময়ই হয়ে উঠছে না তার?
গত রাতে মারওয়ান একটা ভয়ঙ্কর আজগবি স্বপ্ন দেখেছে। স্বপ্নটা এতটাই অদ্ভুত যে কনে কনে তার গা শিউরে উঠেছে। সে দেখেছে একেবারে ছোট্ট বাচ্চা হয়ে গিয়েছে সে। তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে তাকে। সকালে এসে জড়ো হয়ে তাকে দেখার জন্য মারওয়ান শুয়ে শুয়ে কান্না বাদ দিয়ে মুখ কুঁচকে এদের রং রং দেখছে। ইতিমধ্যে কয়েকজন চুপচাপ চুমু খেয়ে ফেলেছে। এর জন্য সে বেজায় বিরক্ত। একজন মহিলা কোত্থেকে এসে তাকে কোলে নিয়ে টুপটাপ চুমু বসে গালে লালা লাগিয়ে দিল। মারওয়ান ওয়াক ওয়াক করতে করতে বলে উঠল, কিসব বিচ্ছিরি কাজ কারবার শুরু করেছে। মেয়ে মানুষ হবে লজ্জাবতী, এর মধ্যে দেখি হায়া লজ্জার ছিটে ফোটাও নেই। হুট করে একটা ব্যাটা ছেলেকে চুমু টুমু খাওয়া শুরু করেছে। চি চি, পৃথিবীতে এসে বিপদে পড়েছি। লোলটোল লাগিয়ে দিগদারি অবস্থা। দুরহ দুরহ। এ পর্যায়ে মারওয়ানের ঘুমের মধ্যেই বেশ অবাক হয়ে গিয়েছিল। একটা কয়েকদিনের বাচ্চার সাথে কথা বলছে কিভাবে। সে আরও দেখলো আশেপাশে মানুষ বেশ কৌতূহল ও খুশি খুশি চেহারাই তাকে পর্যবেক্ষণ করছে। যে মহিলাটি চুমু খেয়েছিল সে উৎখুশ হয়ে পড়ল। এই সবাই দেখ, আবার জানো শোনা কথা বলেছে। বড় হয়ে বেশ ব্রিলিয়েন্ট মনে হচ্ছে। উপস্থিত সকলে মুখে মাশাল্লাহ মাশাল্লাহ রব উঠে গেল। যেন এতটুকু বাচ্চার কথা বলা খুবই স্বাভাবিক, বরং কথা না বলাটা অস্বাভাবিক। একজন লিকলিকি ধরনের লম্বা পুরুষ এগিয়ে এসে তার ফুলে ফুলে গাল দুটো দলাই মলাই করতে করতে বলল, কি করেছো তুমি রসগোল্লা? মারওয়ান এবার আরও বিরক্তি হলো। ব্রু উঁচিয়ে বলল, হাত সরা গাঁচাখোর, তোর হাত থেকে কাঁচা গন্ধ আসছে ওয়াক। লোকটি মোটেও বিচলিত হলো না। আরও মনের মাধুরী মিশিয়ে মারওয়ানের গাল টিপে দিতে লাগলো। তারপর সেও চুমু খেতেই মারওয়ান রাগে চিৎকার করে বলল, একটু পরপর চুম্মাচাটি দিতেই থাকে। ছোট বাচ্চা চুমু দিবি, দে দে, মুখে লালা লাগাচ্ছিস কেন? চুমু দেওয়ার ম্যানার্স তো শিখিসনি? ন্যূনতম ভদ্রতা নেই এদের? নাই কোনো কমন সেন্স, সবগুলো ননসেন্স। কথা শেষ করতে না করতেই দেখলো দলে দলে মানুষ আরও তাকে চুমাতে শুরু করেছে। আর কাঁচাখড়ের মতো লোকটার চেহারা হঠাৎ করে ইহাবের মতো দেখাচ্ছে। লোকটা রসগোল্লা বলে রীতিমতো কামড় দেওয়া শুরু করেছে। মারওয়ান বিরক্তিতে কপাল ভাঁজ করে বুকে হাত গুজে রকচটা ভঙ্গিতে চুমু খেয়ে চলেছে। পরপরই স্বপ্ন ভেঙে গেল। সে ধরপড়িয়ে ঘুম থেকে জেগে উঠল। সঙ্গে সঙ্গে নিজেকে চেক করলো, না সব ঠিকঠাক আছে। ভয় তার কলিজা লাফিয়ে তাল কাছে উঠেছিল। বারংবার গাল ধুয়ে লাল করে ফেলেছে। কি সাংঘাতিক দুঃস্বপ্ন। নিষেধ বারান্দা থেকে মারওয়ানের শুকনো কাপড় চোপড় এনে ভাঁজ করেছে, ইস্ত্রি করেছে, বিধায় সব নিয়ে খাটে বসেছে। মারওয়ান খাটের মাঝে শোয়া। নিষাদ তা থেকে বলল, একটু চাপুন, দেখছেন না কাজ করছে। এমন খাম্বার মতো পড়ে আছেন কেন? আপনার কমন সেন্স কই? মারওয়ান এতক্ষণে গভীর ভাবনায় মত্ত ছিল। গত রাতের স্বপ্ন নিয়ে চিন্তা করেছিল। নিষাদের মুখে কমন সেন্সে শুনেই চমকে উঠল। স্পষ্ট মনে আছে, স্বপ্নে একটা শব্দ এসেছিল। সে বলেছিল, কিভাবে মিলে গেল কাকতালীয় ব্যাপার স্যাপার। সে শরীরে নিষাদকে জায়গা করে দিল। নিষাদ ইস্ত্রি দিয়ে মারওয়ানের একটা শার্ট আয়রন করতে করতে বলল, কি হলো, আজকে কাজে যাবেন না? এত ব্যস্ত মানুষ আজকে ঘরে কেন? মারওয়ান গম্ভীর হয়ে ভাবছিল স্বপ্নটার কথা নিষাদকে জানাবে কিভাবে। এই ভয়ানক স্বপ্নটা দিয়ে উল্টাপাল্টা কিছু বুঝিয়েছে কিনা সেটা একবার জিজ্ঞেস করে দেখবে। নিষাদের তো ধর্মীয় গান আছে, জানাতেও তো পারে। সে নিষাদকে নিবিড়ভাবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে লাগলো। মারওয়ান আর ভাবল না। তাৎক্ষণিক শোয়া থেকে উঠে বসে চিন্তিত গলায় বলল, লিলিপুট শোনো। নিষাদ মারওয়ানের শার্টের বোতাম মনোযোগ দিয়ে লাগাচ্ছিল। লিলিপুট টাকায় মারওয়ানের দিকে চাইল। মারওয়ান ভুলটা সংশোধন করে বলল, আচ্ছা নিষাদ শোনো, আপনাকে কিছু বলেছি? কোন বিষয়ে? এই যে নাম ধরে ডাকা নিয়ে। না, তুমি বিরক্ত হও তাই ঠিকঠাক বললাম। নিষাদ অবাক হয়ে বলল, আমার বিরক্তি নিয়েও আপনিও ভাবেন? কথা পেঁচিও না তো। এখানে ভাবা না ভাবার কি হলো? তাছাড়া একটা মানুষ বিরক্ত হচ্ছে সেটা না করাই অনুচিত। আর কেউ আমার উপরে বিরক্ত দেখালে তার সাথে দ্বিতীয়বার কথা বলি না আমি। তবে যে আমার সঙ্গে বলেন, আমার সব বিরক্তির কাজগুলো বেশি বেশি করেন। তুমি আর সবাই তো এক না, তুমি হলে ফৌজিয়া। সবাই কি ফৌজিয়া? দুনিয়ায় কি ফৌজিয়া নামের মেয়ের অভাব পড়েছে নাকি? তার মানে সব ফৌজিয়ার কাছে আপনি এমন? মহিলা মানুষের বেশি বোঝার স্বভাব খুবই বিরক্তিকর। আমি তো দুনিয়ায় সব ফৌজিয়ার কোলে উঠে বসিনি। তোমার কোলে যেহেতু উঠেছি সেহেতু তোমাকেই বুঝিয়েছি। এতটুকু তো বোঝার কথা, কমন সেন্স খাটাও। আচ্ছা খাটালাম, এবার বলুন আপনি আমার কোলে কবে উঠেছেন? মারওয়ানের ধৈর্যের বাঁধ শীঘ্রই ভাঙবে অবস্থা। এই জন্যই মহিলাদের পাত্তা দেয় না সে। একবার মাথায় উঠে নাচানাচি শুরু করলে থামানো বেচাই মুশকিল ওদের। হোয়াট ইজ দ্যাট কোয়েশ্চেন কোলে নিবে কোলে কবে উঠেছেন? তার রাগে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে রীতিমতো। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কি তুমি কি উপমা বোঝো না? স্কুলে বাচ্চাদের পড়াতে কি ঘোড়ার ডিম? একজন প্রাক্তন শিক্ষিকার মুখে একটা বড্ড বেমানান লাগছে। কোলে ওঠা বলতে বিয়েকে বুঝিয়েছি। তুমি যে এতটা নির্বোধ সেটা তো বুঝিনি। বললে বিয়েই বলতাম। আমার বড় অন্যায় হয়েছে। কি যে বলেন আর কি যে যুক্তি দেন, আল্লাহ মাবুদ ছাড়া এই যুক্তি খণ্ডানোর সাধ্য আমার মতো সাধারণ মানুষের নেই। দেখ বাপু, আমার অত বন্ধুটের দরকার নেই, আমি নির্বোধই সই। মারওয়ান খিটখিট করতে করতে বলল, দিলে তো মেজাজে 12টা বাজিয়ে।
নিশাত এক মনে ইস্ত্রি করতে করতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে বলল, একটু ভুল বললেন, 12টা না, সোয়া 12টা বাজিয়েছি। মারওয়ান তাতে দাঁত চেপে বলল, তুমি আমার সাথে মশকরা করছো? না, রিয়ালিটি বললাম। মারওয়ান রাগ করে আর একটা কথাও বলল না। বোম্বাই মরিচের স্পর্ধা দিন দিন বাড়ছে। দেখতে ছোটোখাটো হলে কি হবে, যেখানে যায় জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার বানিয়ে তারপর থামে। তার দশা ইদানিং এমনই হয়েছে। তাকে কথার মারপ্যাঁচে ফেলে মস্করা করে। পূর্বের নিশাত আর এই নিশাতের মাঝে বিস্তার পার্থক্য চোখের সামনে সহজে ধরা দেয়। নিশাত ইস্ত্রি উল্টো করে রেখে মারওয়ানের মুখোমুখি পা ভাঁজ করে আসন করে বসলো। তারপর বলল, আচ্ছা বলুন, আর কথা বলবো না, এখন আর বলার মুড নেই। বলুন বলছি। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ, তোমার স্পর্ধা দেখেছি শুধু। নিশাত থুতনির নিচে হাত ঠেকিয়ে মারওয়ানের চোখের দিকে চেয়ে বলল, স্পর্ধা দেখতে কেমন? স্পর্ধায় কী কী দেখছেন? খড়খড়ে গলায় প্রত্যুত্তরে এলো, একদম তোমার মতো দেখতে। দেখছি তোমার নাক, মুখ, মাথা, কপাল, গাল, হাত, ঠ্যাং দেখতে কেমন লাগছে সেগুলো অত্যন্ত বিচ্ছিরি। মারওয়ানের বিচ্ছিরি বলার ধরনের নিশাত এ পর্যায়ে ফিক করে হেসে দিল। মারওয়ান কঠোর দৃষ্টিতে চেয়ে আছে। নিশাত হাসি বন্ধ করতে চাইলেও কিন্তু পারল না, তাই মুখে হাত চেপে আড়াল করলো। মারওয়ান হুড়মুড়িয়ে বিছানা থেকে উঠে যেতে নিলে নিশাত চট করে মারওয়ানের হাত ধরে থামিয়ে দিল। মারওয়ান কঠিন চেহারায় চাইল। নিশাত তার দাড়িযুক্ত থুতনি ধরল, এরপর মোলায়েমভাবে হাত বুলিয়ে মিটমিট করে হেসে বলল, আপনি না গোয়েন্দা? গোয়েন্দা মানুষের ধৈর্যের এত কম তা তো জানতাম না। আমি ওদের ভীষণ সাহসী ভাবতাম। কথায় কথায় গাল ফুলিয়ে ফেলা গোয়েন্দা তো এই প্রথম দেখলাম। মারওয়ান তবুও কথা বলল না। নিশাত ঠোঁট চেপে বলল, বাবু কি রাগ করেছ? মারওয়ানের টনক নড়ল। বাবু বলাই রাতের স্বপ্ন আবারও চোখের সামনে ভেসে উঠল। সে সব কিছু ভুলে বলল, শোনো নিশাত, মজা টজা বাদ দিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কাল রাতে আমি অনেক ভয়ানক একটা স্বপ্ন দেখেছি। দেখলাম আমি একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছি। আমাকে তোয়ালে দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমি হুবহু আমার কণ্ঠে কথা বলেছি। এরপর দলবলে মানুষ চুমু দেওয়া শুরু করেছে। কি বিভৎস, ভাবতে পারছো? মারওয়ান মাঝখানে সংলাপগুলো আর বলল না। বললে আবার হাসাহাসি করবে, পরে প্রেস্টিজে লাগবে। তাই যত কম বর্ণনাই করা যায় ততটুকুই বলল। নিশাত হাসি আর থামাতে রাখতে পারল না, না পেরে বলল, ওয়াও, এত সুন্দর বিভৎস স্বপ্ন আমি কখনো শুনিনি। মজা করেছ? না। আচ্ছা, এটার কি কোনো ব্যাখ্যা আছে? নিশাত চোখে চোখ রেখে বলল, আছে তো। মারওয়ান উৎসুক হয়ে বলল, কি? নিশাত ঠোঁট টিপে বলল, আপনি বোধহয় আবার বাবা হবেন। মারওয়ান হতবাক হয়ে বলল, সত্যি? হ্যাঁ, সিরিয়াসলি? কবে জেনেছ? কি কবে জেনেছি? আমি তো আমার কথা বলিনি, আপনার কথা বলেছি। মানে আপনি বাবা হবেন, কিন্তু আমি মা হব না। তুমি কি আমার সাথে ফাজলামি করো? আমি বাবা হলে তুমি মা হবে না? না। তাহলে আমি বাবা হব কিভাবে? আমি যেভাবে মা হয়েছি, মানে মানে সিম্পল। আপনি শীঘ্রই বাচ্চা জন্ম দিতে যাচ্ছেন। 10 মাস পর বাকি কথা হবে। বলে মারওয়ানের পেটে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পেট তো বাড়ছে মনে হচ্ছে, প্রেগনেন্সির লক্ষণ। মারওয়ান হতবাক হয়ে বলল, কি বললে তুমি? প্রেগনেন্সির লক্ষণ মানে? আমার পেট বেড়েছে? পুরুষটা প্রেগনেন্ট হয়? নারীরা হতে পারলে পুরুষরাও হয়। তাছাড়া আপনার পেট বাড়ছে কেন আপনি বলুন? মারওয়ান নিজের উদরে হাত বুলিয়ে বলল, কোথায় পেরেছে? সামান্য মেদ জমেছে। বয়স হলে এরকম একটু আধটু হয়। নিশাত প্রু নাচিয়ে বলল, সামান্য মেদ? মুড়ি বলতে কষ্ট হচ্ছে প্রেস্টিজের আগে? মারওয়ান নাকের ডগা ফুলিয়ে নিশাতের দিকে কড়া চোখে চাইল। নিশাত পাতা না দিয়ে বলল, প্রেগনেন্ট শুনতে না চাইলে অতি সত্বর ভুঁড়ি কমান, না হলে 10 মাস পর সত্যি সত্যি আপনার সিজার করিয়ে দেব। আমার পাশে কোনো ভুঁড়িওয়ালা ম্যান অ্যালাউ না। মারওয়ান ফুসতে ফুসতে বলল, তুমি আমার বডি শেমিং করছো? না, ভুঁড়ি শেমিং করছি। রাতে নিশাত মারওয়ানকে খেতে ডাকলেও মারওয়ান খেলো না, মটকা মেরে পড়ে থাকলো। নাহওয়ান কয়েকবার এসে বাবার আশেপাশে ঘোরাঘুরি করলো, কিন্তু আজকে মারওয়ানের মেজাজ চড়া, কারো ডাকে সাড়া দিচ্ছে না। নিশাত অনেকক্ষণ সাধার পর বলল, তুমি আবার একটা অঙ্গকে অপমান করেছ, আর এরপরেও আশা করো আমি খাবো? ভুড়ি বুঝি একটা অঙ্গ? মারওয়ান রাগে রাগে গলায় বলল, ভুড়ি ভুড়ি করবে না, এটাকে মেদ বলে। আচ্ছা ঠিক আছে, বললাম না, এবার বলুন, মেদ অঙ্গ? অবশ্যই, শরীরের সাথে কানেক্টেড সব কিছুই অঙ্গ। আপনি না বললে আসলে জানতাম না, বড় উপকার হলো জেনে। এত চমৎকার জ্ঞানমূলক কথা শুনে মনে হচ্ছে আপনাকে গরুর 5 কেজি অঙ্গ গিফট করতে। মারওয়ান নিশাতের দিকে কটমট দৃষ্টিতে চেয়ে রইল। নাহওয়ান ইদানিং মাকে কাজে হেল্প করে, পাশের বাসায় খেলতে যায়। পাশের বাসায় ছেলেটাকে তার সাথে খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে। বাচ্চাটার নাম রোহান। দুজন বাসার মধ্যে খেলাধুলা করে। নিশাত রোহানের মায়ের কাছ থেকে হাতের কাজ শিখছে। তিনি এমব্রয়ডারি কাজে ভালো পারদর্শী। নিশাত আজকেও কাজ শিখতে এসেছে। রোহানের বাবা এই সময় বাসায় থাকে না, তাই এই সুযোগে নিশাত এতটুকু কাজ শিখে নেয়। মারওয়ান তাকে কখনো কোনো কাজে বাধা দেয় না, তবুও সে মারওয়ানের অনুমতি নিয়েই কাজ শিখছে। আজকে হঠাৎ কাজের মধ্যে হঠাৎ দরজায় কড়া নাড়াই আওয়াজ পাওয়া গেল। নাহওয়ান আর রোহান খেলা থামিয়ে সেদিকে চাইল। রোহানের মা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কে? জবাব এলো, ফাইয়াজ আছে?
রোহানের মা বুঝলেন অপর পাশে লোকটি মারওয়ান। তিনি নিশাদকে এসে বললেন সে কথা। নিশাদ ঝাট করে উঠে এসে দরজা খুলল। মারওয়ানকে দেখে বলল, কিছু লাগবে? একটু আসো তো। নিশাদ বলল, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ছেলেকে নিয়ে আসি। না, শুধু তুমি আসো, ছেলেকে একটু পড়ানো। নিশাদ মাথা নাড়িয়ে স্বামীর পিছু পিছু এলো। মারওয়ান দরজা আটকে অস্থির গলায় বলল, তোমাকে কখনো জড়িয়ে ধরিনি না? নিশাদ পুরো কুচকে বলল, মানে? মারওয়ান প্রত্যুত্তর না করে নিশাদের মাথায় হাত বুলিয়ে বলল, কিছু না, ছেলের খেয়াল রেখো, একটু কাজে যাচ্ছি। নিশাদ সাই জানিয়ে বলল, আপনাকে অস্থির লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? না, সব ঠিকই আছে, যাই। শুনুন, আপনাকে আজকে কেমন যেন লাগছে। কেমন লাগছে? অদ্ভুত লাগছে। আপনি তো এমন না। আমি কেমন? আপনি মারওয়ান আজাদের মতো। আজকে কেমন স্বামী স্বামী লাগছে। মারওয়ান হাসলো। দরজা খুলে বাইরে যেতে যেতে বলল, যাক, স্বামী তাহলে হাত হতে পেরেছি। বলে ছেলেকে ডেকে আনলো। তারপর নাহওয়ানের সামনে বসে বলল, এই পানটা খেয়েছিস? গোল গোল আনটা। নাহওয়ান পিচপিচ করে বলল, ইন্না, খাইনি। কেন খাসনি আনটা? তুই কি খেতে চাস, সান্ডা? ইন্না, মারওয়ান গম্ভীর গলায় বলল, ডিম খেয়ে পাখির বাচ্চা হবে। নাহওয়ান মাথা দোলাতে দোলাতে বলল, ডিম খেলে মুরগি বাচ্চা হব? কে বলেছে? মুরগি ডিম পারে আমি জানি। তো মুরগি ডিম পাড়ার সাথে বাচ্চা হওয়ার সম্পর্ক কি? ডিম থেকে বাচ্চা হয়। কোথা থেকে জানলি? মা বলেছে। যাই হোক, খেলে তো আর হয় না। হয়, সেটাও কি তোর মা বলেছে? না, বইয়ে দেখেছি। কি দেখেছিস? মুরগির ডিমে বাচ্চা হয়। মারওয়ান ফোঁস করে শব্দ করে ফেলল। বলল, তোর কথাই ঠিক, বড় হলে মুরগির সাথে তোকে বিবাহ দেব। তারপর বাপ ছেলের আরও কিছুক্ষণ কথা চলল। পাশে এসে নাহনের বিল্লু ছানা বসে বসে লেজ নাড়াতে লাগলো। সে ঘরের মনোযোগী শ্রোতা। বিল্লু ছানাটা বড় হয়ে গিয়েছে, নাহনের সাথে সাথেই থাকে এখন। মারওয়ান ছেলেকে আদর করে দরজা খুলে সুজোতার ফিতে লাগালো। এরপর বিদায় জানিয়ে চলে যেতে নিলে নিশাদ দরজা ধরে বলল, শুনুন, কখন আসবেন? মারওয়ান থমকে দাঁড়িয়ে বলল, কেন, কোনো দরকার? না, কখন আসবেন সেটাই জানতে চাচ্ছি। এই ভরদুপুরে যাচ্ছেন, আসবেন কখন? শীঘ্রই আসবো, নিশাদ বলল। একটু দাঁড়ান, দোয়া পড়ে দেই। মানহার প্রেগনেন্সির সময় ঘনিয়ে এসেছে, শরীর একদম ভেঙে পড়েছে, হাত পায়ে পানি এসেছে। ইহাব 3 দিন ধরে কল ধরছে না দেখে আজকে সকালে বড় ভাইকে কল দিয়ে সব জানিয়েছে। মারওয়ান চিন্তা করতে নিষেধ করেছে, কাজের ব্যস্ততার জন্য ফোন বন্ধ হয়তো। মানহা ভাইয়ের কথায় মোটেও আশ্বস্ত হয়নি, হু হু করে শুধু কাছে। মারওয়ান বুঝিয়ে সুঝিয়ে কল কেটেছে। এই সময়টা বহু কষ্টে নামাজ আদায় করে মানহা আজকেও এশারের নামাজ পড়ে না বসতে বসতে পেটে হালকা ব্যথা শুরু করেছে। ইহাবের টেনশনে এমনিতেই অস্থির, তার উপরে পেট ব্যথায় আরও কষ্ট ও কাহিল হয়েছে। ডেলিভারি ডেট সামনের মাসে, আর অল্প কিছুদিন বাকি। দোয়া দরুদ কোরআন তেলাওয়াত করে একটু শুয়েছে। এর মধ্যে কল বেঁচে উঠল। সে ইহাব ভেবে তাৎক্ষণিক কল রিসিভ করতে ওপাশ থেকে কি যেন বলে উঠল। একজন পুরুষ গুরুতর আহত হয়েছে, অবস্থা সংকটাপূর্ণ, অনুগ্রহ করে দ্রুত স্কয়ার হাসপাতালে চলে আসুন। কল কেটে যেতেই মানহা চিৎকার করে বলল, কে? কে আহত হয়েছে? মানহার চিৎকারে সকলে জড়ো হলো। মাহবুব আলম উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মানহা অস্থিরভাবে নিঃশ্বাস নিতে নিতে বলল, কে জানে আহত হয়েছে, মাত্র ফোন দিয়ে বলল। আমার মনে হচ্ছে উনি। আমি আমি মানহার কথা জড়িয়ে যাচ্ছে। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়েছে। মাইমুনা বেগম মেয়েকে ধরে আছেন। মাহাতি বোনের মাথায় ম্যাসেজ করতে লাগলো। সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মাহবুব আলম সেই নাম্বারে আবারও কল দিলেন।